আজকে যেই ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। আমি গত মাসে খুলনা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তির কিছু শ্রোতা আছে আর কি। তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তো এর মধ্যে একজন হচ্ছে সৈকত এবং রূপম। আমি রূপমের কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপমের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে। তো ঘটনাটির স্থান রাসেল ভাইয়া খুলনার বয়রা বাজার। বয়রা নামক একটা জায়গা আছে, যারা খুলনায় যারা থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বয়রা বাজার থেকে একটু ভিতরে একটি জমিদার বাড়ি আছে, স্থানীয়রা সেটাকে মল্লিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটার মানে আমি ওখানে যাই নাই, কিন্তু ওইখানে ও যেভাবে বলেছে, রূপম যেভাবে বলেছে সেভাবে আমি বর্ণনা করছি যে ওই বাড়িটার পাশে বিশাল বাগান রয়েছে। একটা সময় সেখানে অনেক কিছু ছিল। এই বাগানেও এখন তো খুব শুনশান নীরবতা থাকে। এই বাগান কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটা কেন্দ্রিক আছে রাসেল ভাই, সেই ঘটনাটা আমি শেয়ার করব এখন আর কি। তো যিনি মানে এই রূপমের যাদের সম্পর্কে বলেছেন তাদের মানে আত্মীয় আর কি, ভাই হয় সম্পর্কে। তো প্রথম যার সঙ্গে ঘটনাটা ঘটে, ওনারা 4 ভাই। একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। মেজজনের নাম হচ্ছে মাসুম, সেজনের নাম হলো মামুন, এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্ট যিনি মহসিন, যার নাম ছিল, ওর বয়স তখন ছিল 27 কিংবা 28 বছর। ঘটনাটি শুরু কিন্তু 1996-97 সালের দিকে। 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ মানে এমনিতেও তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখে ওনারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ওই বাগানের ওই সাইডটাতে মাঝে মাঝে রাতের বেলা অনেক আলো দেখতেন, ওরা দেখে আসলে ওনারা অভ্যস্ত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলা ওনার মনে হতো ছাদের উপরে ওই যে আমরা যখন ওই যে বুলডোজার যেটা চলে রাস্তায়, অনেক সময় যে ভয়ঙ্কর শব্দ শুনি বুলডোজার চলে, মনে হতো মানে ছাদের উপর দিয়ে বুলডোজার চলছে, মানে এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। এই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকত এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধপ করে একটা শব্দ হতো। আচ্ছা। তো মনে হলো কেউ হয়তো বা কোনো কাঠের উপরে জোরে একটা শব্দ করেছে, এরকম মনে হতো। তো এটা হওয়ার পরেই মানে উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা মানে এই মাথা থেকে ও মাথা হেঁটে মানে পায়চারি করছে আর কি, এরকম হাঁটাহাঁটি করে। উনি যতটুকু দেখতে পান সেটা হচ্ছে মহিলার যে চুল, এটা চুলটা সামনের দিকে নিয়ে আসা, মানে চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাটা ঢাকা থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ এই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে এসে চলে আসে এবং ওইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই মানে ভয়ে উনি চোখ খুলতে পারেন না। এবং এই ঘটনাটা প্রথম দিন যখন ঘটে, ওনার তো মানে বুঝতেই পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। উনি পরিবারের সাথে কথা বলেন যে এরকম উনি ঘটনা দেখেছেন। পরিবার থেকে প্রথম দিকে বলে এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো, এরকম বলে আর কি। কিন্তু না, রাসেল ভাই প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে। যখন এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো, তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটেড ট্রিটমেন্ট গুলো করেন, প্যারানর্মাল এক্সপার্ট যারা আছেন, তাদেরকে ডেকে নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিন একই ঘটনা এরকম। ঠিক রাতের বেলা মধ্যরাত্রে বা রাত্রের শেষ দিকে আজানের আগে হঠাৎ ধাপ করে একটা শব্দ হয় ঘরের মধ্যে। প্রথম দিকে হলো ছাদে ওই শব্দটা হয়, এর খানিকক্ষণ পরে এই ঘরের মধ্যে ধপ করে শব্দ, তারপর এই যে হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটাহাঁটার এক পর্যায়ে হঠাৎ মুখের সামনে চলে আসে ওই অবয়বটা। অনেকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ একভাবে কোনো নড়াচড়া নেই, মনে যে স্ট্যাচুর মতো, মূর্তির মতো অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো আসলে এই সমস্যার থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মা সিদ্ধান্ত নিলেন যে এনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিবেন। তো মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, বিয়ের পরে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো সবাই ধারণা করেছিল যে সমস্যা সলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার আসলে সূত্রপাত ছিল এখানে। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার ইমিডিয়েট যিনি ছোট মানে মামুন ভাই,
সরি মাসুম ভাইয়ের সাথে এই ঘটনা ঘটা শুরু। আচ্ছা, ঠিক একই ঘটনা। তো মাসুম ভাই ছিল ভয়ঙ্কর টাইপের ভীতু প্রকৃতির লোক। তো ওনার থেকে বয়স 2-3 বছরের ছোট ছিল, জি, মানে মহসিন ভাই থেকে। তখন এই একই ঘটনা ঘটছে এবং উনি আর এটা সহ্য করতে পারতেন না। মহসিন ভাই তো তাও কিছুদিন সহ্য করেছিলেন, উনি কিছুতে সহ্য করতে, রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করতেন, খুবই মানে ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেল, মানে খুবই বাজে অবস্থা। তখন পরিবার থেকে চিন্তা করলেন যে যেহেতু মহসিন ভাইকে বিয়ে দেওয়ার পরে সমস্যাটা আর হয় নাই, তাহলে ওনাকেও যেহেতু বয়স ওনার থেকে 2-3 বছর কম, সুতরাং বিয়ে দেওয়া যাবে, তাকেও বিবাহ দিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার আসলে বিয়ের পরে কিন্তু তার সাথে এই সমস্যাটা আর ঘটে নাই। আচ্ছা, সবাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হয়তো বা সমাধান হলো। কিন্তু রাসেল ভাই এই সমস্যাটা আবার পর্যায়ে ভর করে তার ঠিক ইমিডিয়েট ছোট যে মামুন ভাইয়ের সাথে, তার সাথে একই ঘটনা। কিন্তু তারা যেহেতু মোটামুটি সর্বোচ্চ 2 বছরের বা সর্বোচ্চ 3 বছরের ব্যবধান ছিল তাদের বয়সের, তাকেও এই সমস্যা থেকে মানে যেহেতু দেখা গেল দুইজনের একইভাবে সমস্যার সমাধান হয়েছে, তো তাকেও বিয়ে দেওয়া হয় এবং তার সাথেও এই সমস্যাটা থাকে না। আচ্ছা, কিন্তু রাসেল ভাই এই 3 জনের যখন বিয়ে হয়, সবার যে ছোট ভাই তার বয়স ছিল 12 কি 13 বছর, তখন এর সাথে এই ঘটনা ঘটা শুরু করে। এখন স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় 3 ভাইয়ের সমস্যাটা সমাধান হয়েছে, সে তো ছিলেন নাবালক ছেলে, তাকে তো বিবাহ দেওয়া যাচ্ছিল না। এখন প্রতিনিয়ত তার সাথেই ঘটনা ঘটা শুরু করেছে এবং অন্য 3 ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটা শুরু করেছিল এর বেলায় ঘটে তার উল্টাটা। এর কি হয়, যিনি মোহাম্মদ আলী ভাই, যিনি এখন হয়তো শুনছেন আজকের ঘটনা আর কি, তো উনি প্রথম দিকে যেহেতু বড় 3 ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছিল, উনি ছোট মানুষ ছিলেন, তো প্রথম দিকে চিন্তা করে ইস আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, উনি মানে এটা খুব এক্সাইটেড ছিলেন। আচ্ছা, তো সত্যি যখন ওনার সাথে ঘটনাটা ঘটা শুরু করলো, উনি কিন্তু রাসেল ভাই ভয় পান নাই। আচ্ছা, উনি একদম বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং শুধু তাই না, উনি রাতের বেলা, মানে ওনার ভাষ্য অনুযায়ী উনি রাতের বেলা অপেক্ষা করতেন যে কখন ওই ধপ করে শব্দটা হবে, ঘরের মধ্যে আসবেন এবং হাঁটাহাঁটি করবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, কিন্তু ওই অন্ধকার ঘরে শুধু ডিম লাইট জ্বালানো থাকতো, তো ওই মহিলার চেহারাটা দেখতে পারতেন না। এইভাবে কিন্তু রাসেল ভাই বহু বছর কেটে যায় প্রতিদিন। তো তখন যে প্রবলেমটা হয় যে মাসুম ভাই মানে ওই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে ঘটনা ঘটে থাকে, যখন ওনার বিবাহের বয়স হয়ে যায়, তখন পরিবার থেকে বিবাহ দিতে চায়, কিন্তু উনি নিজেই আর বিয়ে করতে চায় না, যে না আমি বিয়ে করবো না, বিয়ে করলে হয়তো বা আমি এই দৃশ্যটা দেখতে পারবো না, এইভাবে প্রতিদিন আমার সাথে দেখা করে আমি এটাই করতে, মানে ওনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো একদিন রাসেল ভাই মোহাম্মদ আলী ভাই যেটা করে বসেন আর কি, মানে বেশি সাহস মানে দেখাতে গিয়ে যে ঝামেলাটা বাধায় ফেলেন, সেটা হলো ওই প্রতিনিয়ত যখন ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন একভাবে এসে তাকিয়ে থাকে, ওই দিন মোহাম্মদ আলী ভাই উনি চিন্তা করেছেন যে এর চেহারা তো আমি এত বছরে দেখলাম না, 10-12 বছর হয়ে গেল, আমি তো চেহারা দেখলাম না, আজকে চেহারাটা আমি দেখবো, এর চেহারাটা কেমন। তখন যখনই ওই মুখটা সামনে নিয়ে এসেছে, আসার সাথে সাথে মোহাম্মদ আলী ভাই কি করেছে, উনি হাতটা বাড়িয়ে খপ করে তার চেহারায় হাত দিয়েছে। আচ্ছা, যে চেহারাটা কেমন, এবং সে কথা বলেছে। রাসূল আরেকটা বিষয়, এই মহিলা যিনি আসেন ইনি কিন্তু কারোর সাথে কখনো কথা বলে না, কখনো এই 10-12 বছর আসছে কখনো তার সাথে কথা বলে নাই। তো উনি খপ করে তার মুখে হাত দিয়ে বসেন, চুলের সামনে তো চুল থাকে, মুখ করে হাত দিয়ে মুখটা চেপে ধরেন আর কি। তো মোহাম্মদ আলী ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যখন মুখটা চেপে ধরেছেন, তখন ওনার কাছে মনে হয়েছে যে মানে 100 বছর উপরে বয়স্ক লোকের চামড়া যেভাবে ঝুলে পড়ে, খসখসে হয়ে যায়, ঠিক এবং খুব শক্ত টাইপের একটা চেহারায় উনি হাত দিয়েছেন, এরকম মনে হয়েছে। এবং যখন উনি হাত দিয়েছেন রাসেল ভাই, তখনই ওই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, হাফেজ মাইনুদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। মাইনুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি গত সপ্তাহে এসেছিলেন এবং আপনার একটা ঘটনার কিছু অংশ বলেছিলেন এবং বলেছিলেন যে তারপরে আপনি সেখানে যাবেন এবং সেখানকার আপডেট আমাদেরকে জানাবেন আজকে, সেটা একটু আমাদের একটু প্লিজ জানান। তো গত শনিবার আমার যাওয়ার কথা ছিল, সেখানে আমি শনিবার যেতে পারিনি, সেখানে আমি রবিবার যাওয়া হয়। জি, কিন্তু ভয়ঙ্কর যে সমস্ত ঘটনা শুক্রবার থেকে শুরু হয়ে যায় শান্তার সাথে। জি, শুক্রবার রাত সেখানে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমাদেরকে যে বলা হয় আমাকে, সেটা হচ্ছে গত শুক্রবার রাত 2টা বা 2:30টার দিকে ওনার শান্তার সাথে থাকতে অনেকেই ভয় পাইতেছিল, তো ওনার সাথে ওনার ফুপি থাকতো।
সেই শুক্রবার রাতে তার সাথে তার ফুপি ছিল। তো রাত 2টা-2:30টার দিকে নাকি তার পুরো ঘরটাতে সুগন্ধি চালের খুশবুতে ভরে গেছিল। তো জি মানে সেই সুগন্ধি চালের গ্রানটা খুব কম ছিল, পরে নাকি আস্তে 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 পুরো ঘর ছড়িয়ে গেছে সুগন্ধি চালের খুশবুটা। জি তো ওনার ফুপি বলতেছে এই এখন এত সুগন্ধি চাল অর্থাৎ পোলাওয়ার চালের গ্রান গুলো আসতেছে কোত্থেকে। তো উনি উঠলো, বাতিটা জ্বালালো। যখন বাতিটা জ্বালালো দেখলো সে যে জানালার পর্দার পেঁচানো, জানালার পর্দার সাথে একটা সাপ পেঁচিয়ে ছিল। সেই সাপটা জানালার সামনে পর্দার সাথে পেঁচানো ছিল। উনি তো দেখে একটা চিৎকার দেন। তো মানুষ আসার আগে দিয়ে সেই সাপটা চলে যায়। তখনই শান্তা তো ঘুমানো ছিল, কিন্তু শান্তা তখন খুব জোরে হাসতেছে, পরে আবার কান্না করতেছে। পরে সে একটা সময়তে সে উঠে চলে যেতেছিল, বাসার থেকে বের হতে যেতেছিল। তো ওনাকে খুব জোর করে সবাই ধরে রাখে এবং তাদের ঘরে একটি পানি পড়া ছিল, সেটা তাকে ছিটে দেওয়াতে সে আবার অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। তো শুক্রবারটা ছিল এমন। এরপর শনিবার দিন ভর দুপুর বেলায় আরেকটা নাকি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, আমি তো শনিবার যেতে পারিনি। তো শনিবার ভর দুপুর বেলায় যেটা ঘটনা ঘটে, সে শনিবার দিন সকালে উঠে গোসল করলো, খাওয়া দাওয়া সবই করলো। ঠিক ভর দুপুর বেলায় 12টা বা 12:30টার দিকে নাকি হঠাৎ করেই সে ঘরের থেকে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। ঘরে কাছের জিনিসপত্রগুলো খুব ছুঁড়ে মারতে লাগলো, ভাঙচুর করতে লাগলো এবং সে কান্না করতে লাগলো। তো তার ফুপি ছিল, তার ফুপি তার সাথে খুব বকাঝকা করতেছে, এমন কেন করো। জি তো তার এগুলো কিছু বলে না, সে একটু পর হাসে, একটু পর কান্না করে। তোর ফুপি আবার ওকে ধরে ওই কিছু দোয়া পড়ে যখনই ফু দিবে তখন ফুপিকে নাকি এমন জোর একটা চর মারে। তখন ফুপি তাকে আর কিছু করতে পারেনি, ফু দিতে পারেনি। কিন্তু শান্তা সেটা নাকি জানে না যে ওকে যে চর মারলো ফুপি, সে ফুপিকে খুব খুশি একটা চর মেরে দেয়। ফুপিও তখন সেখান থেকে বের হয়ে যায় এবং ভয় পাইয়ে যায়। সে শান্তার সাথে আর এখন কেউ থাকেনি। শনিবার রাত্রেও ছিল একটা ভয়ঙ্কর। সেইখানে হইতেছে ও যখন ঘুমিয়েছিল, তো মধ্যরাত্রে বেলায় এরকম গভীর 3টা-4টার দিকে নাকি ওয়াশরুম থেকে দেখা যাচ্ছে যে কল থেকে পানি অঝরে পড়তেছিল। তো কে যেন বলতেছে যে ওয়াশরুমে পানি কে ছেড়ে রাখছে। শান্তা তো ও তো ঘুমিয়ে আছে। তো ঘরে যখন ওয়াশরুমে গেছে পানিটা দেখার জন্য যে কে কল ছেড়ে রাখছে বন্ধ করবে, সে যখন দরজাটা নাকি ওয়াশরুমের দরজাটা খুলছে, সেইখানেও নাকি যে ওনার চাচা হয় না কি যেন হয়, তাকেও সেখানে একটা চর মারে। তো সেই রাত্রিবেলাও তারা সবাই আতঙ্কে এবং খুব ভয়ে তারা সবাই মিলে দোয়া দুরূদ পড়তে থাকে। এবং সে শান্তার ঘরটা একমাত্র এখন সেদিন বন্ধই ছিল, ওকে একা রাখা হয়েছিল, সে ওইখানে আর কেউ থাকেনি ভয়ে। রবিবার দিন আমি যখন গিয়েছি বিকেল বেলা সন্ধ্যার দিকে আর কি, আমি বসে সবাইকে বললাম ঠিক আছে আসেন। সবচেয়ে বড় ভয় ছিল যে আমি যখন গিয়ে ওকে ডাকছি শান্তারকে বসে, সে কোনো মতেই উঠবে না। সে হাসতেছে, সে আবারও বলতেছে আমাকে যে আপনি কেন আসেন বারবার, আমাকে ডিস্টার্ব না করলে কি আপনার সময় কোনো অসুবিধা হয় না, মানে আপনি কেন আমাকে অসুবিধা করেন বারবার এসে, আপনাকে না আসতে না বলেছি, আপনি জানার পরও আমাকে কেন এত বিরক্ত করতেছেন, আপনি চলে যান। তখন বললাম হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। যে আপনার এরকম কতদিন ধরে চলবে, আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে, আপনি এমন পাগলামি করতেছেন, সবাই ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে, সবাই নারাজ আপনার প্রতি, তো সবাইকে আপনি কিভাবে খুশি করাবেন আমাকে সেটা বলে দেন। তা আবার সে খুব হাসলো। পরবর্তীতে আমি যখন কোরআন থেকে কিছু তেলাওয়াত করি তখন আমার হাতের মধ্যে একটা আঁচড় পড়ে যায়। আমার এই হাতের মধ্যে আছে আঁচড়টা, সেই হাতের মধ্যে আমাকে একটা আঁচড় দেওয়া হয়। দরজাটা ছিল বন্ধ, আমার আঁচড় দেওয়ার পরে দরজাটা ছিল বন্ধ, সেই দরজাটা এমন ভাবে জোরে খুলে যায় মানে বিকট শব্দে, এতে সবাই ভয় পেয়ে যায় প্রচন্ড ভাবে। পরবর্তীতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখন আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাকে বলে দেন। সে বলেই না, সে চুপ করেই বসে আছে। পরবর্তীতে আমি বললাম দেখেন আমাকে নাম বলতে হবে এবং আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন সেটা আমাকে বলে দেন। সবচেয়ে বড় বিষয় হতেছে আপনি ঘর থেকে সবাইকে মুক্তি দান,
সবাইকে খুশি করান, সবাই খুব অসন্তুষ্টিতে আছে, পেরেশানিতে আছে। আপনি কষ্টই মেয়েটাকে আঘাত দিতে পারেন না, আপনি চলে যেতে পারেন। কোনো কথাই সে বলতেছিল না। পরবর্তীতে যখন আমি কোরআন পাক থেকে তেলাওয়াত করে একটি ফু দেওয়া হয়, তখন সেই শান্তা অজ্ঞান মানে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর, বেশ আধা ঘন্টার পরে মতন, সে উঠে বসে এই যে তার যা কিছু হয়েছে সে বলল যে কোনো কিছুই নাকি তার স্মরণ নেই। উনি যে বিক্রমপুর গিয়ে যে দাওয়াতে খেয়ে আসছিল, ওইটাও নাকি তার মনে নেই। এই যে আসার পরে যে কি হয়েছে না সে নাকি কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে বলছে যে আমার এগুলো কিছু কষ্ট ছিল, আমার শরীর ভার ছিল, কেন এলোমেলো ছিল আমি কাউকে ঠিক মতন চিনতে পারিনি। তবে এই যে আমাদের এই কাজ যে সাপ জিনটা, জিন সাপটা প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর ছিল, যা খুবই কষ্ট হয়েছে, যা আমিও আঘাত পেয়েছি। এমন একটি খুব ভয়ঙ্কর জিনটা ছিল এটা। তা এখন ছাড়ানো হয়েছে, কিন্তু ও বলছে যে আমি আবারও দেখা করব, আমি আবারও আসবো, আমি আবার ওর সাথে দেখা করে যাব। তো আমি এটাও বলছি, উনি আমাকে বলছে যে পূর্ণিমা যখন হয় আর অমাবস্যা যখন হয় আমি ওই সময়তে দেখা করব, যদি সম্ভব হয় ওই সময়তে তাকে হেফাজত করে নিও। কিন্তু সে বলছে অমাবস্যা এবং পূর্ণিমায় আমি ওর সাথে দেখা করব। ওকে, এটাই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি আমাদের আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা সেকেন্ড যে ঘটনা তার সেটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি। আচ্ছা, জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের অসলো থেকে, আমার এক বন্ধু আছে নরওয়ের অসলোতে থাকে। বছর 2 আগে ও আমাকে একবার বলেছিল যে অস্ট্রেল নিস নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলে নাই আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে এরকম ঘটনা পেলে জানাই, কিন্তু পরবর্তী ওর সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয় নাই। তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার পাশ থেকে যখন বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে ওই এটা তো এরকম একটা কথা তো আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই, অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, জাপানের ফুজিয়ামা শহরে একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবার ইচ্ছা করে যে সুইসাইড করবে, এবং যারা ওখান থেকে সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টালি ডিসেবল হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে এরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এর পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যার সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু রাসেল ভাই আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। তো রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সজীব। আমিও এর আগে অনেক ঘটনা দেয় আর কি, আজকে এবারও দিয়েছে। সরাসরি ঘটনাটা চলে যাই। ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য। যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়, আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চলে ধান পাট একটু বেশি হয় আর কি। তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি। তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, আর আসে হচ্ছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হেলেঞ্চা গ্রামে। আসলে ভাই, এর আগেও আমি কালুখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি, এবং আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচাইতে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালুখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সেই রিলেটেড ঘটনা বলতে, যেমন জামালের বাগানের একটা ঘটনা বলেছিলাম, একটা বিলের ঘটনা বলেছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি একদম সশরীরে। তো এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল ওই নাজিরগঞ্জ থেকে আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্ত বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্ত যিনি ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই আপন দুই ভাই খুবই অনেস্ট, পরিশ্রমী
এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন এবং গৃহস্থ ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা, তো এটা দেখে গৃহস্থর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গৃহস্থ তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটো মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু রাসূল ভাই খুবই গরিব। আচ্ছা, কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওনার নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তখন ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, ওদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। রাসূল ভাই ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয় এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই আর চরাঞ্চল, কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরেন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা, কিন্তু রাসূল ভাই এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল, আচ্ছা, যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যে ওনার কবর হয়, কবর দেয়া, এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা, যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা, তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে রাসূল ভাই বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা, তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদীপথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলাই প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদীপথ পাড়ি দিতে হয়। এটা কিন্তু খুব সহজ পথ না, একেবারে না। মানে ওই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চলে। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজন একটা বিশ্বাস যে লাশ দ্রুত দাফন করে দেয়া, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাত্রেই নিয়ে যাই, যতদূর আগানো যায়, যাতে সকাল হলেই দাফন করে দেয়া যায়। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করতে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে রাসূল ওনারা রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যানে যান। তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসূল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল। তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1-1:30 বেজে গেছে ওই সময়, মানে ওই নদীর ধারে আসতে ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে। তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা, 2-3 জন মাঝি সহ ওখানে আসেন। বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে। আচ্ছা, তো এখানে আপনি সাহায্য করেন। বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো এটা তো মাছ ধরা নৌকা। তো খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করে আমি তার দ্বিগুণ টাকা দিব, শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন।
তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, একটা মানবিক একটা দায়িত্ব এটা পৌঁছে দেয়া, তখন তারা রাজি হন। এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কোনো জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল স্বাভাবিকভাবে এ পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, তখন নৌকা যখন যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, এর বক কিন্তু রাসেল ভাই পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট টট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট। এখন লোকজন চিন্তা করছে মাঝি কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে, রাতের বেলায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক এবং অস্বাভাবিক রকমের বড়। চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোনো মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব, 3 জনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে ওখানে নড়াচড়া করে না, উড়েও যায় না। জি। হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা টাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে হয় নিচে কোনো চর পড়ে গেছে। এবং ওরা সবাই অবাক হয়, এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত, এইখানে তো চর পড়ার কোনো কথা না, মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং ধাক্কা খাওয়ার পর দেখে রাসেল ভাই বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকে মাছ খাওয়ার চেষ্টা করছে। তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নেই, হতেও পারে কোনোভাবে। উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না, মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবেই সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরেও যারা ছিল, তখন কয়েকজন মাঝি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা। তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখে যে উনি শুধু বলল যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে ওই বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থাতে একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা। এই 2 পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোনো জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হই, ওই লাশটাও নৌকায় ওঠার পর তাড়াতাড়ি নৌকা। এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করে তারা নাজিরগঞ্জে চলে যায়, যেহেতু নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায়। আচ্ছা। একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বকটা। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা
অদ্ভুত ব্যাপার শুনছেন যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকেও মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দিবি। এখন আসলে ওনার 2 সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে না। নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, সেটাই। কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওরা 2 জন খুব নামাজ কালামি লোক ছিলেন। তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজির গাছ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে 2 জন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন আচ্ছা, একের পর এক, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে রাসেল ভাই নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে, যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, কিন্তু আমি জানতাম না আসলে এরকম। হ্যাঁ হ্যাঁ, মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই ওই যে শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। সাধারণত রাসেল ভাই এই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলো ব্যবহার করে। আচ্ছা, তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলো যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণেই ওই ঘটনা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোনো আমাবস্যা, পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে শেষে, তখন ওখানে অনেক লোক ছিল, ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন মাঝ নদীতে চলে আসছে, আশেপাশে কোনো লোক নেই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, মাঝিটার মৃত্যুটাও হয়েছিল জিনদের হাতে। আচ্ছা, তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি, উনি এইটার বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে। পরবর্তীতে তার মায়ের লাশটা দাফন করা হলেও রাসেল ভাই পরে যে ঘটনাটা ঘটে আমি শুনেছি যে কে বা কারা এই লাশটাও চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা যে কোনো মানে এখানে রাসেল ভাই বলে রাখা ভালো, জিন কিন্তু কোনো কবর থেকে লাশ চুরি করতে পারে না। আচ্ছা, সাধারণত যে সমস্ত তান্ত্রিক বা কবিরাজরা আছে, এরা জিনদেরকে দিয়ে লাশগুলো চুরি করানোর চেষ্টা করে। যদি তারা ব্যর্থ হয়, সেক্ষেত্রে তারাই সশরীরে এই মানে এক্সিকিউশন মিশনে নামে। সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে অনেকের কবর থেকে মাথা কেটে নিয়ে যায়, এই হয় সেই হয়, এই ধরনের ঘটনা রাসেল ভাই তখন কিন্তু ঘটে। আর এই বিষয়টা 1997 সালের রাসেল ভাই ঘটনা, যেটা আমাদের ভূত স্ট্রিমের সদস্যরা এটা কালেক্ট করেছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং এই ঘটনাটা শুনতে অনেক ভালো লাগছিল, খুব অবাক হতে হচ্ছিল। আপনার ভাই, আপনার কিছু মনে হয় বলার ছিল, এবং আপনার যে কাছে আবারও ফিরে আসি। থ্যাংক ইউ আফরান ভাই, চমৎকার। আমার মনে হয় প্রথম ঘটনা চাইতেও দ্বিতীয় ঘটনাটা একটু বেশি মানে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে এই ঘটনার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি ছিল 1990 সালের ঘটনা এটা। তো ঘটনাটি ঘটে বরিশালেরই কোন একটি গ্রামে। আমি গোপনীয়তার সাথে গ্রামের নামটা বলছি না রাসেল ভাই। ঠিক আছে, নো প্রবলেম। তো ঘটনা হচ্ছে আমার গ্রামেরই একজন লোককে কেন্দ্র করে, যিনি হচ্ছেন আমার চাচা, সম্পর্ক নিয়ে আমার চাচা হন, ওনার নাম হচ্ছেন বিল্লাত আলী। আচ্ছা, তো ঘটনাটা ঘটে ঢাকায়। আমার আরেক চাচা, যার নাম হচ্ছেন আব্দুল খালিক, আমার এই চাচা ঢাকাতেই সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুটা স্বাভাবিক না, আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানে অপমৃত্যু হওয়া। আচ্ছা, তো আমি সড়ক দুর্ঘটনাটা একটু বর্ণনা দিই। সেটা হচ্ছে যে উনি ঢাকাতে একটা সরকারি অফিসে চাকরি করতেন। তো উনি রেগুলার বাসা থেকে সাইকেলে করে অফিসে যেতেন রাসেল ভাই। বাসা থেকে অফিসটা খুব বেশি দূরে ছিল না। তো উনি বরাবরের মতো সেদিনও সাইকেলে করেই যাচ্ছিলেন। তো
উনি যখন সাইকেলে করে যাচ্ছিলেন, উনি রাস্তার একটা পর্যায়ে যাওয়ার পর ওনার সাইকেলের চেইনটা পড়ে যায়। তো উনি তখন রাস্তার মাঝ প্রান্তে থাকা অবস্থায় সাইকেলের চেইনটা পড়ে যাওয়ার কারণে উনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাইকেলের চেইনটা ওঠানোর জন্য চেষ্টা করতেছিলেন। তো অপর প্রান্ত থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে রাসেল ভাই তাকে চাপা দিয়ে যায় এবং চলে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে উনি মারা যান। তো আমি একটু বলি যে উনি যখন ট্রাকের নিচে চাপা পড়েন তখন ওনার দুই থাইস রান এদিকে আর কি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, এবং তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথাটা একটু বিভৎস হয়ে যায়। আর যেটা বুঝতে পারতেছেন আর কি। তো রাসেল ভাই যথারীতি লাশ মর্গে নেওয়া হয়, মর্গে নিয়ে তদন্ত শেষে লাশটা আর কি তার গ্রামের বাড়ি বরিশালে পাঠিয়ে দেওয়া হবে। তো রাসেল ভাই তো মর্গে থেকে ওইখান থেকেই তাকে মানে দাফন কাফন পরিয়ে আর কি কাফনের কাপড়টা পরিয়ে আর কি বরিশালের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো লাশটা নিয়ে যখন বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তখন বরিশালে তার লাশটা নিয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 3টা বেজে যায়। আচ্ছা। তো এবার বলি বিল্লাত চাচার কথা। আমার যে বিল্লাত চাচা ছিলেন উনি পেশাগতভাবে উনি কবর খোঁড়ার কাজ করতেন। তো ঘটনা বেসিক্যালি তাকে কেন্দ্র করেই। হুম। তো লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে সহত সেই বিল্লাত চাচাকেই খবর দেওয়া হয় লাশের কবর খোঁড়ার জন্য। বিল্লাত চাচাও যথারীতি চলে আসেন। তো উনি যে টাইমটাতে চলে আসেন সেই টাইমটা এক্সাক্ট আমার মনে নেই, হবে 3:30 কি 4টা রাত তখন। তো বিল্লাত চাচা আসেন, তো স্বাভাবিক লাশটা বাড়িতে নেওয়ার পরে খাটে রাখা হয় এবং বাড়ির সব মানুষদেরকে সেই লাশটা একটু করে দেখানো হয়। আচ্ছা। মুখটা একটু করে দেখানো হয়। আমি আগেই বলেছিলাম রাসেল ভাই যে মুখটা একটু বিভৎস ছিল, দেখানো তো ছিল, আপনি বলেছিলেন। হ্যাঁ। তো সবাইকে যখন দেখানো হয় তখন ওই সময় বিল্লাত চাচাও সামনে একটু দেখেন। তো একবার উনি জাস্ট একবারই দেখেন, এরপরে উনি আর দেখতে যান না সেটা। তো উনি ওনার যথারীতি কাজে চলে যান, কবর খোঁড়ার কাজে উনি চলে যান। তো রাসেল ভাই একটু বলে রাখি, উনি কবর কিন্তু উনি নিজে একাই করতেন কবর খোঁড়ার কাজটা, ওনার সাথে আর কেউ থাকতো না, উনি একাই কাজটা করতেন। তো উনি জাস্ট একটা হারিকেন নিয়ে চলে যান কবর খোঁড়ার কাজ করতে। তো উনি কবরটা খুঁড়তে থাকেন। কবরটা খোঁড়ার প্রায় 2/3 কাজের যখন হয়ে যায় তখনই উনি শুনতে পান যে উনি যখন উপর হয়ে যখন কবর খোঁড়ার কাজটা করছিলেন তখনই উনি একটু পিছন থেকে উনি শুনতে পান কেউ ওনাকে বলছেন, ভাই কি করে। আচ্ছা। তো উনি স্পষ্ট তো আওয়াজটা শুনতে পান, বাট উনি আসলে তখন কিছু মনে করেন না। উনি শুয়ে হয়ে দাঁড়িয়ে যান এবং উনি পিছনে তাকান, বাট কাউকে দেখতে পান না। উনি ভাবেন যে তার একটু ভ্রম হয়েছে, হয়তো সেই লাশটা উনি দেখে এসেছেন, যেটা দেখে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন, একটু ভয় পেয়েছিলেন, সেজন্য হয়তো ভয় পাচ্ছেন, ভয় রেশটা এখনো কাটেনি, একটু ভয় পাচ্ছিলেন। আচ্ছা। তো যথারীতি উনি আবার কাজে মন দেন। ঠিক তার 5 থেকে 6 মিনিট পরে উনি সেই আওয়াজটাই শুনতে পান, কিন্তু এবার তার খুব কাছে। যখন আপনি নিচু হয়ে কোনো কাজ করবেন তখন আপনার কানের কাছে যদি কেউ কথা বলে যেভাবে হচ্ছিল ঠিক উনি সেভাবে শুনতে পান যে তার কানের কাছে সেই কথাটাই বলছে, ভাই কি করে। এবার উনি একটু ঘাবড়ে যান, উনি স্পষ্ট শুনতে পান এবং উনি সাথে সাথে পিছনে ঘুরে তাকান। উনি পিছনে ঘুরেই যা দেখেন রাসেল ভাই, সেটার জন্য উনি কখনোই প্রস্তুত ছিলেন না। উনি দেখেন একটু আগে বাড়িতে যেই লাশটাকে উনি খাটের উপরে দেখে এসেছেন সেই লাশটাই তার পেছনে দাঁড়ানো, কাফনের কাপড় পরা অবস্থায়, সেই বিভৎস মুখটা। আচ্ছা। তো এটা দেখার পরে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, উনি ঠিক সেই কবরের ভিতরেই অচেতন হয়ে পড়ে যান। তো উনি কতটা সময় পড়েছিলেন তা ঠিক বলতে পারবো না, কিন্তু উনি কাজ করতে যাওয়ার পরে বাড়িতে এদিকে সবাই তার জন্য অপেক্ষা করছিলেন যে বিল্লাত ভাই কবর খোঁড়ার কাজ করতে গেলেন কিন্তু এখন উনি ফিরে আসছেন না কেন। এটা ভেবে সবাই তখন 2-4 জন লোক যায় সেখানে। আমার বাবাও থাকেন, আমার বাবা সহ আমার চাচা এবং আরো 2-1 লোক যান সাথে। তারা সবাই গিয়ে সেখানে দেখতে পান সেই বিল্লাত চাচা কবরের ভিতরে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন উপর। আচ্ছা। তো তাকে উপর হয়ে পড়ে আছেন। তো স্বাভাবিকত তাকে ধরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বাড়িতে এনে তার মাথায় পানি দেওয়া হয়, চোখে মুখে পানি ছিটা দেওয়া হয়, তাকে পানি খাওয়ানো হয়। এরপরে তিনি একটু আশ্বস্ত হওয়ার পরে, একটু সুস্থ হওয়ার পরে ওইখানে চিৎকার দিয়ে আবার অচেতন হয়ে পড়ে যান। তো আবার সবাই তখন যাকে ধরে নিয়ে আসে মাথায় পানি টানি দিয়ে যখন আবার তাকে সুস্থ করা হয়, এবার তাকে জিজ্ঞেস করা হয় এবার কি হয়েছিল। এবার রাসেল ভাই উনি বলেন যে আমি খালিক ভাইয়ের কণ্ঠে শুনতে পাচ্ছি সে কবরের ভিতর থেকে কেউ বলছে, ভাই আমাকে একাই রেখে কোথায় যান। তো এই ঘটনা শোনার পরে রাসেল ভাই এখানেই ঘটনা শেষ না। তো সবাই চলে আসে বাড়িতে, বিল্লাত চাচা ওনার বাড়িতে চলে যান, সবাই সবার বাড়িতে চলে যান। তো ওই দিন রাত থেকে বিল্লাত চাচার সাথে আরেকটু ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে যে উনি রাতে যখন ঘুমাতে যান তো উনি রাতে ঘুমের একটা পর্যায়ে উনি স্বপ্ন দেখেন সেই আব্দুল খালিক চাচাকেই, যেই চাচা ওনাকে বলছেন ভাই আমি ভালো নেই। তো উনি প্রথম দিন এই স্বপ্নটা দেখতে পান, দেখার পরে উনি খুব বিচলিত হন, খুব ভয় পেয়ে যান, বাট উনি তারপরও কাউকে কিছু বলেন না, কোনো কিছুর তোয়াক্কা না করে ঠিক পরের দিনের জন্য আবার একই সময় উনি রাতে বিছানায় চলে যান। ঠিক সেম স্বপ্ন রাসেল ভাই সেম ভাবে সেম কণ্ঠে
সেই আব্দুল খালিক চাচা আবার বলছে, ভাই আমি ভালো নেই। এভাবে চলতে থাকে। ঠিক তার পরের দিন সেম থার্ড ডে তেও একই ঘটনা, একই কণ্ঠে তিনি আব্দুল খালিক চাচার সেই কথাটা শুনতে পান, ভাই আমি ভালো নেই। তো এই 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিনের মাথা থেকে রাসেল ভাই, বিল্লাত চাচা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং উনি স্বাভাবিক। 1 মাসের মতো অসুস্থ ছিলেন হুম, এবং ভয়াবহ জ্বর সহ বমি এবং ঠান্ডার যে প্রভাবটা ছিল সেটা সহ উনি মানে অস্বাভাবিক রকমের অসুস্থ ছিলেন। তো রাসেল ভাই এই ঘটনা শেষে উনি 1 মাস পরে একজন হুজুর, আমাদের পাশের গ্রামেরই মসজিদের হুজুরের ইমামের সাথে উনি হুজুরের সাথে ইমাম সাহেবের সাথে উনি কথা বলেন এই ব্যাপারগুলো নিয়ে। তিনি শুরু থেকেই ইমামকে সবকিছু খুলে বলেন এবং সবকিছু খুলে বলার পরে ইমাম এক পর্যায়ে বলে, যেহেতু উনি আপনার স্বপ্নে এসে বলছে উনি ভালো নেই, তো হুম। আপনারা তার নামে একটি মিলাদ দিয়ে দিন এবং তার কবরটি তার আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে নিয়ে ভালো করে জিয়ারত করে একটি মিলাদ দিয়ে ফেলুন তার নামে এবং কিছু ফকির মিসকিনকে খাইয়ে দিন। আচ্ছা। তো তার কথা মতো তার রিলেটিভস, তার আত্মীয় স্বজনরা, সেই বিল্লাত চাচাও সেখানে ছিলেন, তারা সবাই উপস্থিত থেকে তার নামে একটি মিলাদ দিয়ে দেন এবং তার কবরটি খুব ভালো করে জিয়ারত করার পরে বিল্লাত চাচার সাথে আর কোনো কিছু ঘটেনি। তারপর থেকে বিল্লাত চাচা এখন পর্যন্ত সুস্থ আছে। সুস্থ আছেন। এই Okay. ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনাদের সবার ওনার যে ঘটনাটা উনি বললেন সেটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও 43.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এফএম, মানে ভূত এফএম চলছে, এবং আমার কাছে ভূত এফএমের আরো একটা ঘটনা আছে, সেটা আমরা একটু পড়ে শোনাতে চাই। তবে তার আগে আপনাদেরকে জানাই যে আমাদের যদি আপনারা SMS করতে চান তাহলে SMS করতে হলে নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে লিখবেন আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radio। ভয় পেতে পারি এবং আমার সবকিছু, আমার সমস্ত লজিক উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আমি এখন যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের আরেকজন অতিথি, তিনি হচ্ছেন হাফিজ সাহেব, আমাদের যিনি রেগুলার আসেন, মঈনুদ্দিন, এবং তিনি সমস্যায় পড়লে মানুষের উপকার করেন এবং সমস্যার সমাধানও করতে চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে নিজের জীবনেও তার ভয়ঙ্কর পরিণতি চলে আসে এবং সেই ভয়ঙ্কর পরিণতি তাকে মেনে নিতে হয়, সেই ভয়ঙ্কর মুহূর্ত তাকে বরণ করতে হয়। এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়েছিলেন। আমরা শুনবো তার কাছ থেকে কি ঘটেছিল তার সেই ঘটনাটি, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মঈনুদ্দিন ভাই, ওয়েলকাম ব্যাক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো আপনার ঘটনা আমরা শুনে ফেলি। আমি বেশ কতদিন আগে, 20-25 দিন আগে পাগলা গিয়েছিলাম বউবাজার দিকে। তো আমাদের এলাকাতে যে লোক আমাকে নিয়ে গেছিল, ওর ভাগ্নির পরিস্থিতি খারাপ ছিল, তো সে আলম ভাই করে নাম। তোর ভাগ্নির যে অবস্থা, ও আমাকে বলল যে মেয়েটা ক্লাস 7-এ পড়ে, রাত্রে 2টা বাজলে জানলা খুলে জানলা 1 থেকে 1.5 ঘন্টা একা একা কথা বলে, এবং কথাগুলো ওর মা কিছুই বুঝতে পারে না, কথাগুলো সে বলতে থাকে, 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে, এবং সে সপ্তাহ জুড়ে প্রতিদিন ভারী খাবার কিছুই খায় না, ভাত রুটি কিছুই খায় না, শুধু তরল খাবার, দুধ জুস খাবে, পানি খাবে, শরবত খাবে, কিন্তু ভাত রুটিগুলো কিছুই খেতে পারে না। আবার যখন বকাঝকা দিলে, মারধর করলে যখন খায়, তখন ও বলে যে আমি মুরগ পোলাও খাবো। তখন তাকে যখন মুরগ পোলাও এনে দেওয়া হয়, তো 3-4 প্লেটের বেশি খেয়ে ফেলে, খুব বেশি অতিরিক্ত খেয়ে ফেলে। তখন ওর মা আবার চিন্তা করে যে এত খাবার কিভাবে খায়, ও একটা মেয়ে মানুষ এতগুলো খাবার কি করে খায়, তো চিন্তা করে। এবং ওর আরেকটা সমস্যা ছিল, ও কোনো মেয়ে মানুষ দেখতে পেতো না, ভালো লাগতো না ওর কাছে, অস্থিরতা লাগতো, কারোর কাছে কথা বলতো না, মা বোন ফুপি খালা কোনো মেয়েকেই ও সহ্য করতে পারতো না। ছেলেদের সাথে কথা বলতো, বাবা আঙ্কেল এদের সাথে, পুরুষদের সাথে ও ভালো কথা বলতো, কিন্তু মেয়ে দেখতে পারতো না। লেখাপড়া একেবারে বন্ধই ছিল, পড়তো না, এবং নীরব, খুব একা পছন্দ করতো। এরকম সমস্যার কারণবশত ওরা খুব টেনশন ফিল করছিল যে কি হইল। তো মামা যখন আমাকে নিয়ে গেছে পাগলায়, তো আমি গেছি। তো যখন আমি ওদের বাসায় বসি, তো দরজাটা বন্ধ করে দেয়, আসে না। তো আমি বলছি ঠিক আছে একটু বসি, দেখি কি করে আসা যায়। তো আমি প্রায়
অনেকক্ষণ অপেক্ষা করলাম, 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ও যখন ঘর থেকে বাহির হয়ে আসলো, ওকে এত সুন্দর করে সাজগোজ করে আসলো যেন ওকে আমরা দেখতে গেছিলাম, এমন পরিস্থিতি। খুব সাজসজ্জা করে এবং হাতের মধ্যে শরবত, কিছু খাবার ট্রেতে করে নিয়ে আসতেছিল। তো যখন আসতেছিল আমি ওর দিকটা লক্ষ্য করলাম, ও হাঁটার সময় নুপুরের শব্দ পাই, খুব সুন্দর নুপুরের শব্দ আসে। এবং ও যখন কাছে আসে আমি রজনীগন্ধা ফুলের সুবাস পাই, খুব সুন্দর খুশবু গ্রানে ভরে গেছে। এবং ও যখন চলে আসতেছিল আমাদের এই রুমটাতে, বারান্দার মধ্যে বেসিং ছিল, একটা গ্লাস ছিল বেসিং এর উপর, সবাইকে দেখা যায় কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না গ্লাসটাতে। তখন আমার কাছে খুব সন্দেহ হয়, যেহেতু মানুষ, ওকে গ্লাসে কেন দেখা যাচ্ছে না? এবং ও নুপুরের শব্দ, পায়ে তো নুপুর নেই, পায়ে নুপুরের শব্দ আসে কি করে? এবং ও যখন আসলো রজনীগন্ধা ফুলের গ্রানে ভরে গেল, তখন আমি ভাবলাম যে অবশ্যই তাহলে এটা কোনো জিনের আসর। তো যখন ও এসে বসলো আমার কাছে, এসে যখন বসে আমার কাছে বসলো, ও আমার ডান হাতের মধ্যে একটা চুমু দিল। তখন আমার ভিতরে একটু খুব ভয় কাজ করলো। এবং পাশের যে তারা ছিল, ঘর ভর্তি মানুষ ছিল, ওরা বলতে লাগলো, দেখো ওর ভিতর কোনো জিন ভূত কিছুই নেই, ও বড় হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, ওর কোনো জিন ভূতের কোনো কিচ্ছু নেই। তখন আমি বলে দিলাম যে দেখেন, আপনারা সবাই বাহিরে চলে যান, আমাকে যিনি নিয়ে আসছে শাহ আলম ভাই থাকবে আর ওনার বাবা থাকুক, বাকি সবাই বাহিরে চলে যান, আমি ওকে দেখব। তো যখন ও আমার হাতে চুমু দিল এবং আমার হাতটা কাঁপতেছিল, তখন মেয়ে বলতেছে, আপনার হাত কাঁপে কেন? তখন আমি বলছি, বয়সে বেশি হয়ে গেছে তো তাই জন্য হাত কাঁপতেছে। তো যখন আমি ওর বসালাম, দরজাটা বন্ধ করে ওর বাবা এবং মামাকে রেখে, আমি ওর হাত দুটো আঙ্গুলটা যখন চাপ দিই এবং সূরা জিনের 5 আয়াতটা যখন পড়ি, তখন ওর পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়। তার চোখ দুটো এমন অবস্থা হয় যা দেখে ওর বাবা বলতেছে যে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার পেছনের সাইড মাথাটা এবং খুব ব্যথা করতেছে, আর অস্থিরতা লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি বাইরে চলে যাই, আপনি কাজ করেন, ও মামা থাকবে। তো মামা বলতেছে আমারও একই অবস্থা, আমার খারাপ লাগতেছে। তো ওর মামা বিছানায় একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লেন, খুব অচেতন হয়ে গেলেন, ওরও ভালো লাগতেছে না বলে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তো বলতেছে আমি বলবো না। তুমি কোত্থেকে আসছো? বলে না আমি বলবো না, আমি আমার নামও বলবো না, আর আমি এখান থেকে যাব না, আমি সাইমাকে মারবো, সাইমাকে খুব আঘাত করব, ওকে খুন করে ফেলবো, ওকে মেরে ফেলবো। তখন বলছেন সাইমাকে মেরে ফেলবে তুমি কে? তখন বলতেছে আমি ঐশী, আমি সাইমা না। তুমি সাইমা না, ঐশী কে? তখন বলতেছে আমি পড়ি। তো রিক্সাওয়ালাটা নিচে নেমে গেল, আমি ভাবছি হয়তো প্রসাব করতে যাবে, কিন্তু দেখি আর আসে না, 10-15 মিনিটের বেশি হয়ে গেল। তখন আমি রিক্সার বেলটা বাজিয়ে বলতেছি ভাইয়া কোথায় গেলেন, আসেন না কেন? তো দেখি আসে না। আমি হাঁটা শুরু করলাম যে থাক, ও যেখানে যাক, আমি হাঁটা শুরু করে কখন যে পোস্তগোলার থেকে চলে আসছি আমার নিজেও খেয়াল নেই। এসে দেখি সেই রিক্সাওয়ালা ওইখানেই দাঁড়ানো। আমি যখন পাগলার থেকে হাঁটতে হাঁটতে পোস্তগোলার দিকে চলে আসি, ওই রিক্সাওয়ালাকে ওই অবস্থাতে আমি দেখতে পাই ওই জায়গায়। তখন আমি নিজেকে বলি, দাঁড়া, তুই জিন না মানুষ আমি দেখবো এখন, তুই কার সাথে এরকম খেলা করিস। তখন সামনে গিয়ে আমি সূরা জিনে 5 আয়াতটা যখন পড়ি, ও রিক্সাওয়ালা আমার উপরে খুব চড়া হয়ে যায় যে তুই আমাকে কেন বিরক্ত করিস, বারবার কেন আমার পিছনে এসে? বললাম তুমি কে, মানুষ না জি? আমি যেই হইতে আমার বিরক্ত করিস কেন? তো আমার ঘাটটা ধরে খুব ঝাঁকি দেয়, এত ঝাঁকি দেয়। তখন আমি ভাবছি যে ঠিক আছে, এটা মানুষ নয়, এটা খারাপ। তখন আমি আবার আয়াতুল কুরসি পড়ে, তখন ওর মধ্যে ও ভ্যানিশ হয় আর কি, দেখা যায় না আর, রিক্সাটা পড়ে থাকে, ও নাই। এরপর যখন আমি বাসায় চলে আসি, বাড়িতে আমার 3 দিন, আমার আম্মু পর্যন্ত এটা খেয়াল করে। বাড়িতে আমি যখন চলে আসি, বাড়ির মধ্যেও আমার একই অবস্থা হয়, আমার মতো আম্মু মাথার সামনে বসে হাসতে থাকে। আমার আম্মু দেখতেছে, আমি তো আমার রুমে বসা, কিন্তু আমার আম্মু দেখতেছে, আমার আম্মুর কাছে কাছে আমি সবসময় থাকতেছি। এবং প্রায় 20-22 দিনের মতো আমি 1 গ্লাস পানি পর্যন্ত খেতে পারিনি, কোনো খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, 1 গ্লাস পানিও না।
তা আম্মু আমাকে নিয়ে খুব বকাঝকা করে, এতে আম্মুর উপরে একটু সমস্যা দেখা দেয়। আম্মুর হাতে একটু আঘাত পায়, আম্মুকে ধাক্কা দেয়, এবং আম্মু সচোখে দেখে যে আমি আম্মুর মাথার সামনে বসে হাসতেছি বা আম্মুকে ভয় দেখাচ্ছি। তা আম্মু আমাকে বলতেছে কি ব্যাপার, তুই আমার পিছনে এরকম কেন করিস? তা আমি বলছি দেখেন আমি তো ঘরে। পরে আম্মু দেখতেছে যে হ্যাঁ আমি তো ঘরেই, কিন্তু আমার মতো পুরো আমার ঠিক এরকম এরকম আম্মুর সাথে খেলা করে। পরে আমি বলছি ঠিক আছে আজকে থেকে আর হবে না, আমি দেখতেছি। তখন আমি রাতে বসে জানিয়ে দিই যে দেখো আমার সাথে কোনো সমস্যা করো না, সাইমাকে তুমি রিটার্ন দিয়ে দাও, সাইমাকে কোনো ক্ষতি করবে না, তোমার জায়গায় তুমি চলে যাও, আর আমি তোমাকে আটকে রাখবো, তোমাকে সমস্যা করে ফেলবো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আম্মু খুব ভালো আছে, কোনো সমস্যা এখন দেখা দিতেছে না, মোটামুটি ভালোর দিকে আমি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আক্তার হোসেন SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুচল SMS করেছেন। আচ্ছা, আমরা SMS পরে পড়ি। আমরা আরেকটা ঘটনায় চলে যাই। আপনার নামটা আরেকবার প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। সেকেন্ড যে ঘটনাটা আপনার আছে সেটা আমরা একটু শুনে ফেলি। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ সাজিদ এগেন। হ্যালো লিসেনার্স। রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ি কেন্দ্রিক। বাড়িটা ঢাকাতেই, বাট বাড়িটা কোথায় আমি অ্যাড্রেসটা বলছি, লোকেশনটা আমি উজ্জ্বল রাখছি। ওকে, আচ্ছা, আমি ঘটনা শুরু করি। তো রাসেল ভাই, এই বাড়িটা হচ্ছে অনেক পুরাতন বলতে এটা 1960s, হ্যাঁ 1960 সালের দিকের বাড়ি তৈরি করা এটা। তো ওই এলাকাতে এটা হচ্ছে অন্যতম প্রধান একটা পুরাতন বাড়ি, মোটামুটি সবাই চেনে, বেশ একটা পরিচিতি আছে এই বাড়িটার। তো ওই বাড়িটাতে কিছু প্রবলেম আছে, স্টিল নাও এখনো হচ্ছে প্রবলেমগুলা। তো ওই বাড়িটায় যে ধরনের প্রবলেমগুলো হয় বা যারা ফেস করছে ওইখানে, আমি নিজে তার একজন সাক্ষী, আমি নিজে ফেস করছি, প্লাস আমি সহ আরো বেশ কিছু মানুষ ওই বাড়িটাতে অনেক কিছু ফেস করছে, অনেক কিছু নোটিস করতে পারছে তারা। তো রাসেল ভাই, বাড়িটাতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি শেয়ার করছি, এখন খণ্ডকালীন ভাবে একটু শেয়ার করছি। তো রাসেল ভাই, আমার নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা, ওই বাড়িতে প্রথম সে ঘটনাটা ঘটে 2014 সালে। 2014 সালে আমি সেই বাড়িটাতে যাই। তো ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো আমি আমার ফ্রেন্ডের বাসার নিচে গিয়ে আমি আমার ফ্রেন্ডকে কল করি। আমার ফ্রেন্ড ফোন পিক করে বলে যে ঠিক আছে আমি উপরে আছি, তুমি উপরে চলে আসো। একটু বলি রাসেল ভাই, বাড়িটা হচ্ছে 7 তলা, আমার ফ্রেন্ড থাকে 4 তলায়, ওটা ওদের নিজস্ব বাড়ি। আচ্ছা, আমার ফ্রেন্ড বললো যে তুমি 4 তলায় উপরে চলে আসো, দরজা খোলা আছে। আমি কথা মতো উপরে উঠতে থাকি, ফোনটা কেটে দিয়ে আমি উপরে উঠতে থাকি। তো একটু বলি, আমার ফ্রেন্ড আমাকে একটু হিন্টস দিয়ে দিয়েছিল ওঠার সময়। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল তুমি যখন সিঁড়ি দিয়ে উঠবে তখন সিঁড়িতে যদি তুমি কাউকে দেখো বা তোমার যদি কারোর সাথে দেখা হয়, তুমি তার সাথে কোনো কথা বলবে না, এখন তাকে কিছু জিজ্ঞেস করবে না, তুমি চুপচাপ উপরে চলে আসবে। তো আসলে আমি আগেই বলেছি বাড়িটা বেশ পুরাতন বাড়ি, যে কারণে বাড়ির সিঁড়িঘরটা বেশ অন্ধকার থাকতো, বেশ অন্ধকার থাকতো দিনের বেলাতেও। আমি যখন সেই বাড়িটাতে গিয়েছি, তো আমার এক্সাক্ট সময়টা মনে নেই, তবে সেটা মাগরিবের আগ দিয়ে হবে 5টা 5:30 টাইমটা, এক্সাক্ট বলতে পারছি না টাইমটা। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি আসলে, আমি যখন দোতলাতে উঠি, দোতলা থেকে সেটা একটু রাউন্ড করা ছিল, রাউন্ড স্টাইলের ছিল। তো আমি যখন দোতলাটা ক্রস করে 3 তলাতে যখন যাব, ঠিক 3 তলার ফার্স্ট স্টেপ সিঁড়িটাতেই আমি দেখতে পাই একজন বৃদ্ধার মতো মহিলা বসা। বাট তার চেহারায়, হ্যাঁ বয়স খুব বোঝা যাচ্ছে, কিন্তু তার চেহারায় বা অত একটা বোঝা যাচ্ছে না বয়সের ছাপটা, কিন্তু তার হাতের দিকটা চামড়াগুলো বেশ কোচকানো এবং বেশ শুকনো। তার মুখে মলিন একটা হাসি ছিল, সে ফার্স্ট স্টেপটাতে বসা। তো আমি যখন তাকে ক্রস করতে যাব, তখন আমি তার দিকে আরেকবার খেয়াল করলাম, স্টিল সে তখনও বসা। বাট আমি তখনই আমার ফ্রেন্ডের জিনিসটা আমার মাথায় আসলো। আমি আমার ফ্রেন্ডের কথাটা আমি মাথায় রাখলাম। আমার ফ্রেন্ড বলেছিল যে যদি আমার কারোর সাথে দেখা হয় বা আমি যদি কাউকে দেখি, আমি যেন কোনো কথা না বলি বা তাকে যাতে কিছু জিজ্ঞেস না করি। তো যথারীতি আমি তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। আমি যখন 3 তলা থেকে 4 তলাতে যখন ফার্স্ট স্টেপে সিঁড়িটাতে পা দিব, তখন দেখলাম যে আমার ফ্রেন্ড সিঁড়িতে দাঁড়ানো, তার হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানো ছিল। তা আমি আমার ফ্রেন্ডকে দেখে আমি আমার ফ্রেন্ডকে সাথে সাথে জিজ্ঞেস করলাম যে আমি তো নিচের সিঁড়িতে কেউ, ঠিক ইমিডিয়েট নিচের সিঁড়িটাতে আমি কেউ একজনকে বসা দেখলাম, বৃদ্ধার মতো কেউ একজনকে বসা দেখলাম। আমার ফ্রেন্ড বললো যে চোখের ভুল। সে বললো যে এটা আমার চোখের ভুল, আমার ভ্রম হয়েছে, আমি কাউকে ওখানে দেখিনি। আমি জোর করে বললাম যে ট্রাস্ট মি, আমি দেখেছি তাকে, আমি তাকে দেখেছি। সে বললো যে না, আমি বলছি ভুল, তুমি কাউকে দেখোনি। আমি বললাম যে বিলিভ মি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে। স্টিল আমি তাকে 1 মিনিট আগে দেখে আসছি, তুমি চলো আমার সাথে, সে এখনো আছে। বাট আমার ফ্রেন্ড বললো যে ওকে ফাইন, দেখতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি জানি কে বসা।
আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম কে উনি। তো বললো যে বাসায় চল, পরে বলছি। তো রাসেল ভাই আমি যথারীতি বাসায় চলে আসলাম, ওর রুমে ঢুকলাম। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে উনি কে। তখন ও আমাকে কিছু অবাক করা ইনফরমেশন দিল, যেগুলো আমি শুনলাম। ইনফরমেশনটাও আমাকে দিচ্ছে যে ওর কথা মতো ওদের এই বাড়িটাতে স্টিল নাও 6 জন পরি, 1 জন জিন আছে, স্টিল নাও এখন পর্যন্ত। তো যথারীতি আমার চোখ কপালে, একটু ভয় পেয়ে গেলাম। একটু ভয়টা পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি কেউ একজনকে দেখলাম। তো তখন সে আমাকে আরেকটু বললো যে তুমি যার সাথে দেখা হয়েছে, তুমি যাকে দেখেছো, ইনি এই 6 জনদেরই একজন। তো বুঝতেই পারছেন আমার ভয়ের সীমাটা কোথায়। তো ওই ছিল ঘটনা। তো এই ঘটনার পর্যায়ে ও এক পর্যায়ে আমাকে বলল, সে পরিদিন নিয়ে কিছু সে আমাকে কথা বলল যে ওর রুমটাতে আসলে ও একাই থাকে। ও যখন বাসায় থাকে না, ভার্সিটি থাকে বা বাইরে যখন সে থাকে, ওর রুমের ডোরটা লক করে যায়, ওর পার্সোনাল রুমের ডোরটা লক করে যায়। বাট ও যখন বাহির থেকে আসে, ও আসার পরে ওর রুমের দরজার বাহিরে ও যখন লকটা খুলতে যাবে, তখনই ও শুনতে পায় যে বাহিরে 5-6 জন মানুষের মতো 5-6 জন মানুষের মতো কেউ ভেতরে কথা বলছেন, তারা হাঁটাহাঁটি করছেন। ও কথা শুনতে পায়, যে আপনি জানেন যে 5-6 জন মানুষ এক জায়গাতে কথা বললে কেমন একটা গুম গুম আওয়াজ হয় বা মানুষ এটা বোঝা যায়। বাট ও শুনতে পাচ্ছে কথা বলছে, কিন্তু তাদের কথার ভাষাগুলোর কাছে ক্লিয়ার না। তো ও তড়িঘড়ি করে রুমের লকটা খোলে। ও যখন রুমে ঢোকে, বাট ও কাউকে দেখতে পায় না, ও কাউকেই দেখতে পায় না। ওর রুমের সব জায়গাতে সার্চ করে, ইভেন ওর রুমের অ্যাটাচড যে ওয়াশরুমটা আছে সেটা খুলে দেখে, সার্চ করে, বাট সেখানেও কেউ নাই, কোথাও কেউ নাই। কিন্তু ও হঠাৎ করে এক পর্যায়ে ওর মেঝেতেই ওর চোখটা যায়, ওর মেঝের দিকে ওর চোখটা পড়ে। তখন ও মেঝেতে দেখতে পায় কিছু পায়ের ছাপ। লাইক আপনি যদি কোনো ফ্লোরের উপর দিয়ে ভেজা পানি হাঁটেন, যে পানির একটা ছাপ পড়ে থাকে, সেরকম ছাপ, পায়ের ছাপ। বাট সেই পায়ের ছাপগুলো স্বাভাবিক মানুষের পায়ের ছাপের মতো। সেই পায়ের ছাপগুলো ছিল স্বাভাবিক মানুষের পায়ের তুলনায় অনেক বড়। আর আরেকটু বলে রাখি, ও যখন বাহিরে থাকে, তখন ও বাহিরে যখন ওর রুমটা রেখে যায় যেভাবে, তো ও যখন বাসায় ফিরে আসে, ও টোটালি দেখে রুমের পরিবেশটা টোটালি চেঞ্জ। ও যেভাবে রেখে যায় ওইভাবে ও কোনো কিছুই পায় না। একটু এলোমেলো থাকলে এসে দেখে ঘরটা গোছানো, কেউ নিজের হাতে গুছিয়ে রেখেছে। ও আমাকে যেটা বলেছে, এরকম হয় যে ও ল্যাপটপটা বেডে রেখে যায়, কিন্তু ও এসে দেখতে পায় ল্যাপটপটা টেবিলের উপরে রাখা, বা মাঝে মধ্যে এরকম দেখে ফ্রিজের ডোর ওপেন করা। হ্যাঁ, জানালা বন্ধ থাকলে সেই জানালাটা এসে ওপেন পায়, জানালার পর্দাগুলো সরানো থাকে, এরকম অনেক কিছু করতে থাকে। তো এই ছিল একটা স্টোরি। আর আরেকটা স্টোরি আছে, খণ্ডকালীন বলছি ঘটনাগুলো। এবার যেটা বলছি এটাও নিজের সাথে ঘটে যাওয়া, এবং ওর সাথে প্লাস ওর গার্লফ্রেন্ড, ওর একটা রিলেশন আছে, অ্যাফেয়ার আছে, ওর গার্লফ্রেন্ড, দুজনের সাথে ঘটে যায় এই ঘটনাটা। তো আসলে ভাই এই ঘটনাটা ঘটে 2013-র দিকে। ও আমাকে যেটা বলে, হ্যাঁ 2013-র দিকে। ও এক্সাক্ট মাসটা বা দিনটাও বলতে পারি না, ও বলেছে 2013-র দিকে, ওর টোটাল মনে নাই এক্সাক্টটা। ওর গার্লফ্রেন্ড, ওরা ঠিক মাগরিবের সময়ের আগের দিকটাতে, আমরা যেটা 3 সন্ধ্যা বলি, যে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু মাগরিবের আজানটা দেয়নি যে সময়টা, ওই সময়টাতে ও এবং ওর গার্লফ্রেন্ড ওদের ছাদের পূর্ব কর্নার, একেবারে পূর্ব ছেড়ে একটা কর্নার আছে, ওখানে কিছু ফুলের টব রাখা আছে, ওই জায়গাটা দাঁড়িয়ে ওরা কথা বলছিল। তো কথা বলার এক পর্যায়ে ওরা দুজনই দেখে যে হঠাৎ করেই দেখে, ওইখানে আসলে আসার কথা না ওখানে, বা থাকার কথা না, কিন্তু দেখা যায়, এটাই হচ্ছে অবাক করার ব্যাপার, যে দেখা যায় যে ওদের সামনে 6টা কালো বিড়াল বসা, লাইন ধরে, একদম লাইন ধরে, এক সিরিয়ালে বসা, লাইন ধরে। এবং প্রত্যেকটা বিড়ালই কুচকুচে কালো, এবং তাদের চোখগুলো রক্ত লাল, এবং তাদের দৃষ্টি তাকানোর ভাবভঙ্গিটা ছিল এরকম যে ওরা বিরক্ত, ওরা খুব রাগ, কোন একটা বিষয় ওদের খুব ক্ষোভ আছে। আচ্ছা, জিনিসটা ওরা দেখতে পায়। তো জিনিসটা ওরা, আমার ফ্রেন্ড যেটা আমাকে শেয়ার করলো, যে আমাকে বললো যে ওরা জিনিসটা খুব বেশি দেখতে পায় না, 15 সেকেন্ডের মতো ওদের চোখের সামনে বিড়ালগুলো ছিল, ওরা ওই জিনিসটার দিকেই খেয়াল রাখে, বিড়ালগুলোর দিকেই খেয়াল রাখে, জাস্ট ওদের চোখের সামনে ওরা 15 থেকে একটু বেশি হবে সেকেন্ডসের মধ্যে বিড়ালগুলো নাই, সেখানে কোনো বেড়ালই নাই। ওরা পুরোটা ছাদ সার্চ করে, কোনো বেড়াল ওরা দেখতে পায় না, কোনো বেড়ালের কোনো অস্তিত্বই নাই ছাদে। তো এটা দেখার পরে ওর মনে পড়ে যে ওদের একটু প্রবলেম আছে, বা বাসাতে একটু সমস্যা আছে। তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে তড়িঘড়ি করে নেমে আসে, যে সময়টা খারাপ, আমাদের এখন থাকাটা উচিত হবে না, চলো আমরা চলে যাই। তো ওরা নিচে চলে আসে। রাসেল ভাই ওইখানেই ঘটনাটা শেষ না, এরপরে যেটা ঘটে, যে আমার ফ্রেন্ড যেটা বলে, সেদিনের পর থেকেই আমার ফ্রেন্ডের যে গার্লফ্রেন্ড, ও ভয়াবহভাবে অসুস্থ হয়। ঠিক সেদিন রাত থেকে শুরু করে তার পরবর্তী 31 দিন পর্যন্ত ওর গার্লফ্রেন্ডের ভয়াবহ জ্বর থাকে,
ভয়াবহ জ্বর থাকে। একটু বলে আমি একটু মিস্টেক করে গেছি, যে ঘটনাটা যেদিন ঘটে, ওই যে বেরোগ্লোথ যেদিন দেখতে পায়, সেদিন রাতে ঘুমানোর পরে সকালবেলা যখন ওর গার্লফ্রেন্ড ঘুম থেকে ওঠে, সে দেখে তার প্রচন্ড শরীর ব্যথা, সে বেড থেকে উঠতে পারতেছে না, বাট সে খুব কষ্ট করে তার ওয়াশরুমে যায়, এবং ওয়াশরুমে গিয়ে সে ঢুকতেই, ওয়াশরুমের ডোরটা খুলতেই লুকিং গ্লাসটা, সে লুকিং গ্লাসে দেখতে পায় নিজেকে তার কাঁধে, তার বাহুতে, তার হাতের কবজির কাছটাতে, এবং হাতের কবজির কাছটাতে, বাহুতে, কাঁধে, মাথার পেছনের দিকে প্রচন্ড রকমের তীক্ষ্ণভাবে কোনো হিংস্র জন্তুর আঁচড়, খামচি দিলে যেভাবে একটা দাগ হয়ে যায়, সেরকম একটা দাগ প্রত্যেকটা জায়গাতে, এবং দাগগুলো খুব তাজা, মনে হয় যেন তাকে এই মাত্র দেয়া হয়েছে। হ্যাঁ, রিসেন্টলি দেওয়া হয়েছে। হুম। তো এরপর থেকে সে অসুস্থ হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে 31 দিন ভয়াবহ জ্বর, তাকে ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু না। অনেক ডাক্তার দেখানো হয়, অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। ঠিক 31 দিন পরে সে মানে সুস্থ হয়ে যায়, তার আর কোনো প্রবলেম হয় না, তাকে কোথাও যেতে হয়নি, কিছুই করতে হয়নি। ঠিক 31 দিন জ্বরটা স্টে করেছিল। তো রাসেল ভাই, আরেকটা ঘটনা আছে, একটু বলি, যেহেতু খণ্ডকালীন ঘটনাগুলো বলছি। আচ্ছা, এবার এই ঘটনাটা বলার আগে আমার একটা ছোট ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো, কিছু করার নেই। এবং ব্রেকের পরে আমরা এই ঘটনার যে লাস্টের যে আরেকটা খণ্ডকালীন আরেকটা, ওয়েলকাম ব্যাক। শুনছিলাম সাজিদের কাছে ঘটনা, এবং আমরা কোনো কথা না বলে সরাসরি ঘটনার পরের অংশে চলে যাই। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, দিস ইজ সাজিদ এগেন। এখন আমি আমার ঘটনার শেষ পার্টটা বলছি রাসেল ভাই। জি। তো এখন যে ঘটনার শেষ পার্টটা বলছি, এটাও আমার নিজের সাথেই ঘটে যাওয়া, এবং ওই বাসাতেই। তো রাসেল ভাই, আমি ওই বাসাটাতে পরবর্তীতে গিয়েছিলাম, আবার সেটা আমাকে কাজেই যেতে হয়েছিল, একটা কাজের কারণে আমাকে সেই বাসাটাতে যেতে হয়েছিল। তো এবার আমি যখন সেই বাসাটায় যাই, তখন আমি বাসাটায় 6:30টার দিকে চলে যাই। আমার ফ্রেন্ড ছিল বাসায়, তো বরাবর মতো বাসায় উঠে যাই, ওর সাথে আড্ডা দিই। তো বাসার ছাদে আমরা যাই, বাসার ছাদে আমার ফ্রেন্ড বলছিল যে আমরা বাসার ছাদে গিয়ে এবং আড্ডাটা দিই, আমরা বাসার ছাদে যাই। তো আসলে একটু আপনাকে বলি, যেহেতু বাড়িটা অনেক পুরাতন, আপনি নিশ্চয়ই জানেন যে আগের দিনের পুরাতন বাড়িতে যে বাসার ছাদগুলো করা হতো, সেই ছাদের উপর যে পানির ট্যাঙ্কিটা থাকতো, সেটা সিমেন্টের বড় করে ট্যাঙ্কি করা থাকতো। এখন যেমন প্লাস্টিকের ট্যাঙ্কিগুলো এরকম না, সিমেন্টের বড় একটা তৈরি ট্যাঙ্কি ছিল। তো আমরা সেই ট্যাঙ্কিটার উপরে বসি, তখন ঘড়িতে সময় বাজে 7টা, সন্ধ্যা 7টা। তা আমি এবং আমার ফ্রেন্ড দুজনেই সেখানে বসি। তো একটু বলি, আমি যেটা বসেছিলাম, তো আমি মানে উত্তরমুখী হয়ে বসেছিলাম, দক্ষিণটা আমার পিছনে ছিল। তো সেই ছাদের দক্ষিণ পশ্চিম কর্নারে ঠিক বলবো না, দক্ষিণ সাইডেই বলা যায়, একটা স্ট্যান্ড ছিল, যেটা আমার থেকে হাত 5-6 পেছনে হবে স্ট্যান্ডটা, রেলিং এর সাথে। তো সেখানে একটা ছোট টিউবলাইট ছিল, ছাদটাকে একটু আলোকিত করে রাখার জন্য টিউবলাইট ছিল। তো সেই টিউবলাইটটা জ্বলছিল রীতিমতো। তা আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আপনি জানেন যে যেহেতু আমি উত্তরমুখী বসেছিলাম আর দক্ষিণ দিকে ছিল সেই লাইট ল্যাম্পপোস্টটা, তো আপনি জানেন যে আপনি যদি লাইটের সামনে বসেন, লাইটটা যদি আপনার পেছনে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আসলে আপনার ছায়াটা আপনার সামনে হবে। আমি যখন বসেছিলাম, বাট কথা বলার এক পর্যায়ে আমি খেয়াল করলাম আমার নিজের ছায়াটা আমার সামনে নেই, আমার নিজের ছায়াটা আমি দেখতে পাচ্ছি না। তো কোনো কারণে আমি হঠাৎ ঘাড় ঘোরাই, 1 থেকে 2 সেকেন্ডের ব্যবধানে আমি ঘাড় ঘোরাই আমি আমার ডান পাশে দেখতে পাই, যেটা দেখতে পাই সেটা আসলে কখনোই এক্সপেক্ট করিনি, আসলে চিন্তায় ছিল না। আমি দেখতে পেলাম আমার ডান পাশে বিশাল লম্বা একটি ছায়া, বিশাল কালো লম্বা একটি অবয়ব, যেটা ছায়ার মতো অনেক দূর অবধি, একেবারে সেই ছাদের পূর্ব কোণা পর্যন্ত। ছাদটা অনেক বড়, ছাদের পূর্ব কোণা পর্যন্ত বিশাল লম্বা একটি ছায়া। তো একটা কথা হচ্ছে যে আমার ছায়াটা তো কখনোই আমার পাশে পড়ার কথা না, যেহেতু আমার লাইটটা আমার পেছনে আর আমি ছিলাম বসা, অবশ্যই আমার ছায়াটা দাঁড়ানো হবে না। তো এটা দেখে আমি একটু ঘাবড়ে যাই আর একটু ভয় পাই। তখন আমি আমার ফ্রেন্ডকে কিছু জানাইনি, আমার ফ্রেন্ড কথা বলে যাচ্ছে, আমি তৎক্ষণাৎ সাথে সাথে আমি আমার বাঁ পাশে তাকাই, বাট আমি আমার বাঁ পাশে কিছুই দেখতে পাই না, যে এর যে ছায়াটা আমার ডান পাশে পড়বে সেরকম কিছুই ছিল না আমার বাঁ পাশে। তো আমি বাঁ পাশ থেকে আবার তড়িঘড়ি করে আমি ডান পাশে তাকাই, তখনও ছায়াটা আছে, আমি তখনও দেখছি ছায়াটা। আমি আমার ফ্রেন্ডকে ইশারা করি, কথা বলি না, আমি ইশারা করি আমার ডান দিকে তাকানোর জন্য। আমি এবং আমার ফ্রেন্ড আমরা একসাথে ডান দিকে তাকাই, বাট আমরা কিছু দেখতে পাই না। আমি আমার ফ্রেন্ডকে বলি যে আমি এরকম একটা লম্বা কালো অবয়ব একটা ছায়া দেখেছি। আমার ফ্রেন্ড বললো যে আর কিছু বলতে হবে না, নিচে চল। আমি বললাম যে কেন? বললাম যে নিচে চল। আমার ফ্রেন্ড আর কিছুই বললো না, জাস্ট ও আমাকে ট্যাঙ্কি থেকে আগে নামতে দিয়ে ও পেছনে নেমে ও
ও বললো যে চুপচাপ চল, কথা বলিস না। আমি নিচে চলে এলাম, আমরা রুমে চলে এলাম। তো এবার বলি যে রাসেল ভাই, যে আমি এর আগে যে পরি নিয়ে বলছিলাম বা আমি যে একটা ছায়া নিয়ে বলছিলাম বা যাদের দেখেছি, একজনকে প্রথম ঘটনা শেয়ার করেছিলাম, সেটা ওই পরিদেরই একজন ছিলেন। এবার একটু বলি, ওই বাড়িটাতে 2012 সালের দিকে ঠিক বাড়ির পাশেই যে জায়গাটাতে একটা মসজিদ আছে, খুবই মানে পপুলার একটা মসজিদ, সবাই চেনে মোটামুটি ওখানকার। সেই মসজিদটার কথা সবাই জানে, সবাই চেনে। আমি মসজিদটার লোকেশনও বলছি না, মসজিদটার ঠিকানা বলছি না। সেই মসজিদেরই খতিবকে নিয়ে আসা হয় ওই বাড়িতে, যে আসলে কি সমস্যা, খতিবকে নিয়ে আসা হয়। তো মসজিদের খতিব আসেন যথারীতি। উনি সবার আগেই বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা ভালো করে পর্যবেক্ষণ করেন। এই বাড়িটার গ্যারেজটা এবং ছাদটা সবার আগে পর্যবেক্ষণ করেন ভালো করে। তারপর উনি রুমের ভিতরে যান, রুমের ভেতর সহ বাড়ির ছাদ সহ সবকিছু উনি পরিকল্পনা করার পরে উনি এসে বলেন এরপরে কি ঘটনা। তখন উনি মানে ছাদে যেটা হয় যে উনি যখন মানে তদন্তে আসেন বা কি ব্যাপারটা বোঝার জন্য আসেন, তখন ছাদে বসে ওনার সাথে কথা হয় এবং উনি পরবর্তীতে সেটা এসে জানান, যেটা যে আমি ছাদে কথা বলেছি এবং উনি বলেছেন যে এই বাড়িতে 6 জন পরী এবং 1 জন জিনের উপস্থিতি আছেন। এবার উনি বলেন যে আমি জিনের সাথে কথা বলেছি, জিন উনি বলেছেন যে উনি এই জায়গাটাতে 150 বছর ধরে আছেন। 150 বছর ধরে। আচ্ছা, অনেক আগে থেকে। হ্যাঁ, উনি অনেক আগে থেকে এই জায়গাটাতে আছেন। এবং পরীদের কথা বলেন যে এরা বহিরাগত, এরা আমার ফ্রেন্ডের সাথে এসেছে, এরা আমার ফ্রেন্ডের সাথে এসেছে। আর যে জিনটা উনি এখানেই স্থায়ী 150 বছর যাবত আছেন। এবং উনি জিনটা ওনাকে যেটা বলেন যে আমাকে এখান থেকে সরানো বা আমাকে এখান থেকে বিতাড়িত করার ব্যর্থ চেষ্টা করো না। এই বাড়ি 7 তালা কেন, এই বাড়ি যদি 1000 তালাও করা হয় আমি তার উপরেও থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো কারো এখানে ক্ষতি করছি না, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে না। আমি এই জায়গাটাতে নামাজ পড়ি নিয়মিত, আমি কোরআন তেলাওয়াত করি, কেন আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে? উনি প্রশ্ন রেখেছেন। তো তো ওই জিনের সম্পর্কে আরেকটু বলি যে ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্রেন্ড ওরা সবসময় যেটা দেখতো যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটতো, যে ওরা দুপুরের টাইমে বা সন্ধ্যার টাইমে বা অনেক রাতে বা খুবই ভোরবেলায় ওরা শুনতে পেত যে বাড়ির ছাদের ওই জায়গাটা থেকে কেউ খুব মধুর সুমধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরে আসবো আমরা। আমি আবার চলে যাচ্ছি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, একটা কোয়েশ্চেন করবো তার কাছে আমি। এবং আচ্ছা, ওখানেও মনে হয় বলতে পারবেন। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম ধরনের যে যখন আপনি দেখেন যে কোনো একটা কাজ করতে গিয়ে বিপদটা আপনার উপরেই উল্টে চলে এসেছে, তখন সেখান থেকে পরিত্রাণ পাওয়া পেতে তো অনেক কষ্ট হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয় আমাকে। এবং সব সময় মানে মানে কি বলবো, যে এবার আপনি মনে হয় মোটামুটি প্রতিজ্ঞাই করেছিলেন যে আর কোনোদিন এই কাজ করবেন না। এবার আমি পুরো নিজের উপরে ইয়া করেছি যে আর কখনো চীন ছাড়ানো কাজে যাব না। এরপর আজকে আবার ফোন আসছে যে আমাকে ফরিদপুর যেতে হবে। ফরিদপুরে এরকম একজনের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ, তোকে আমি বলে দিছি ঠিক আছে আইসে। সাধারণত কেন আপনাদের এরকম আক্রমণটা কেন হয়? আক্রমণ কিসের জন্য হয়? ওরা তো আমাদের শত্রু হয়ে যায়। আমরা যখন ওদেরকে তাড়াই, ওদের ইচ্ছে যে আমি যাকে পছন্দ করেছি বা আমার এই জায়গাটা পছন্দ হয়েছে বা আমি মানুষের সাথে বসবাস করব, এর মধ্যে আমরা যদি তাকে তাড়িয়ে দিই, তখন আমাদের সাথে ওরা খুব রাগ হয়ে যায় যে আমাকে তাড়াতে পারবা না, আমি থাকবই। তো কিন্তু মানুষের তো সমস্যা হয়ে যায়, এগুলো মানুষ তো বিপদ পড়ে যায় অবশ্যই। তো ওরা আমাদের শত্রু হয়ে যায়। এই জন্য আমাকেও খুব প্রায় এরকম আজকে শুধু নয়, এরকম আমি খুব কষ্ট পেয়েছি, একেবারে আমার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও কষ্ট করে এসেছেন এবং আপনি বেশ অসুস্থ ছিলেন। কতদিন অসুস্থ ছিলেন বললেন যেন আরেকবার? 25 দিনের মতো। 25 দিনের মতো অসুস্থ ছিলেন। একেবারে ইন্টারনেট খাওয়া দাওয়া সব বন্ধ ছিল। জি জি। সব বন্ধ। এবং এখনো পর্যন্ত আপনি মোটামুটি এখন তো সুস্থ নাকি? এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে তারপরে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি আপনার মানে যখন কল দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার কাছে কোনো একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই, এবং আমি জানতাম না যে এত ভয়াবহ অবস্থা। আমরা আরেকবার সাজিদের কাছে যাবো, তার লাস্ট যে স্টোরিটা আছে সেই স্টোরিটা শুনবো, কারণ আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে। আপনার লাস্ট স্টোরিটা প্লিজ একটু ছোট্ট করে আমাদের যদি বলতেন। একটু ছোট করে বলতে হবে না? হ্যালো লিসেনার্স, দিস ইজ সাজিদ এগেইন। জি। তো রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করছি এটা অবশ্য আমার নিজের সাথেই ঘটে যায় একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 2012 সালের জুন মাসে। তো ঘটনাটি ঘটে বরিশালের কোনো একটি প্রত্যন্ত গ্রামে। আমি সেই গ্রামে গিয়েছিলাম আমার কাজিনের বিয়ে উপলক্ষে।
হ্যাঁ, প্রত্যন্ত বলতে খুবই ব্যাকওয়ার্ড গ্রামটা। তো সেটা নিলাম চলে যাওয়ার জন্য। এবার বিড়ালটা ডান পাশ থেকে আমার বাঁ পাশে চলে গেল। এবার আমি ভয় পেয়ে গেলাম, আসলেই ভয় পেয়ে গেলাম। তো এবার দেখলাম যে বিড়ালটা দৌড়ে এবার ডান পাশ থেকে সে যখন বাঁ পাশে গেছে, সে এবার আর তাল গাছের নিচে দাঁড়ায়নি, সে এবার ডাইরেক্ট তাল গাছ থেকে ওঠা শুরু করছে সোজা। তো কিছুটা দূর ওঠার পরে সে আমার দিকে ঘুরে তাকাইছে। আমি তখন ওই জায়গাতে স্থির দাঁড়ানো। তো সে আমার দিকে ঘুরে তাকানো, সে রক্তলাল চোখ নিয়ে সে আমার দিকে একবার তাকিয়ে আবার সে উপরে উঠে চলে গেল। তাই ভাবলাম যে চলে গেছে, এবার আমি স্টেপ নিলাম চলে যাওয়ার জন্য। ঠিক যখন আমি স্টেপ নিতে যাব, তখনই আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে তাল গাছ থেকে মানুষের মতো কেউ একজন সাদা কাপড় দিয়ে মোড়ানো, মাথার দিকে সাদা লম্বা ঘোমটার মতো টানা, সে তাল গাছ থেকে নামছে উল্টো ভাবে। উল্টো বলতে তার পা দুটো উপরের দিকে, তার হাত দুটো নিচের দিকে, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো এভাবে করে সে নেমে আসছে। আমি এটা দেখে হতবিহ্বল হয়ে গেলাম, মানে আমি এক চুল নড়তে পারতেছি না, নিজেকে প্যারালাইজড রোগী মনে হচ্ছিল। আমি ওইটাই দেখতেছিলাম দাঁড়ায়। তো সে দেখলাম নেমে এসে আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সে আমার দিকে তাকাই নেই, তার কাপড়টা সামনে দিয়ে মুখের দিকে টানা, সে চলে যাচ্ছে। তা আমি তৎক্ষণাৎ তার পায়ের দিকে তাকালাম, কারণ আমি জানি যে অস্বাভাবিক কোনো কিছু হলে তার পায়ে বা কোথাও একটা ঝামেলা থাকবেই। আমি তার পায়ের দিকে চোখ দিলাম। তার পায়ের দিকে চোখ দিয়ে আমি যেটা দেখলাম, তখন আমি বুঝে গেলাম যে আমি খুব খারাপ কিছু একটা মুখোমুখি হয়ে গেছি। আচ্ছা, তো আমি যখন তার পায়ের দিকে তাকালাম, তার পাটা দেখলাম কোনো স্বাভাবিক মানুষের মতো না। তার পায়ের গোড়ালিটা সামনে এবং তার পায়ের পাতাটা পেছন দিকে। তখন আপনি বুঝতে পারলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, এবং সেদিন আপনি নিশ্চয়ই প্রচন্ড ভয় পেয়েছিলেন। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে বলতে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার লাস্ট ঘটনাটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো অনেক ঘটনা আপনার কাছে হয়তো শোনা যেত, অন্য কোনো দিন শুনবো আমরা। যাই হোক, আমরা চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসনার, আমার নাম আবু সাইম। সবাই আমাকে সাইম নাকি ডাকে। আমি এসেছি যাত্রাবাড়ি সোনিয়াকা থেকে। আমরা শুনি আপনার ঘটনা। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ঘটনাতে। আমার ঘটনাটি ঘটে 2012 আগস্টের শেষে। তো তখন ছিল রমজান মাস। আমি এক বাড়িতে তারাবি নামাজ পড়তাম। তো একদিন রাতে আমি তারাবি নামাজ পড়ে শুয়ে যাই। তো রাত্র তখন 2টো থেকে 2:30 বাজে। তো আমি তখন রাতে স্বপ্নে দেখি যে আমি খুবই অসুস্থ, এবং আমার আব্বু আম্মু এবং আমার ফ্যামিলির সবাই আমাকে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি কোনো কথা বলতে পারতেছিলাম না। তো তারা আমাকে ডাক্তার এবং কবিরাজ এনে দেখায়। তো তারা সবাই আমাকে বলে যে ছেলে বাঁচবে না। তো এক পর্যায়ে আমার দুলাভাই সে কবিরাজকে নিয়ে এসে স্পেশালি ভাবে। তো তারপর আমি নিচে নামি, কবরের ভিতরে নামি। কবরের ভিতরে নেমে আমি মাথাটা শুধু নিয়ে আসি। এসে আমি সেই ঘরে যাই যে ঘরে আমার দুলাভাইকে আমি রেখে আসছি। তো এরপর একটা থালা নেই আর একটা দা নেই। তো থালার উপরে আমি মাথাটাকে রেখে কোপ দেই। কল্লাটি তখন 2 টুকরা হয়ে যায়, এবং মগজগুলো তখন আমি দেখতে পাই, এবং থালার উপরে মগজগুলো পড়ে। তো রাসেল ভাই, আমি মগজগুলো খেয়ে ফেলি। তো এগুলো দেখার পর আমার ঘুম ভেঙে যায়। তো আমি খুবই ঘামতে থাকি। তো এতটাই ঘামতে থাকি, তো আমি ভাবলাম যে হয়তো আমি রমজানের শেষ পরে আমি হয়তো এতদিন রমজান রোজা রেখেছি, তো এই জন্য ক্লান্ত। আবার কি একটি স্বপ্ন দেখলাম খুবই ভয়াবহ। তো এরপর অনেকবার ঘুমানোর চেষ্টা করি, রাসেল ভাই আমি ঘুমাতে পারছিলাম না। তো যখন সকাল হয়ে গেল, আজান দিলাম, নামাজ পড়ালাম। নামাজ পড়িয়ে তারপর দিন ছিল আমাদের বাড়িতে ইফতার পার্টি। এই ঘটনাটি ঘটে রাসেল ভাই যেদিন আমার সাথে যে ঘটনাটি ঘটে, মেইন ঘটনা সেটি হচ্ছে যে এই ঘটনার আগের দিন রাত্রে আমি স্বপ্ন দেখি। তো তারপর আমি যখন তাদের কাছ থেকে বলে বাড়ি চলে যাই, তাদেরকে আমি বলি যাওয়ার সময় যে আমার আসতে তো লেট হবে। আর রাসেল ভাই একটা কথা বলে রাখি যে ওই দিন সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বাড়ি আসার পর মাগরিব হয়ে গেল। তো ইফতার করলাম সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে। তো ইফতার করার পর মাগরিবের নামাজ কমপ্লিট করে তো আমি এক পর্যায়ে শুয়ে যাই, বিশ্রাম নেই, তো শুয়ে যাই। তো আমার আম্মু আর আমাকে ডাক দেয় না। তো তখন রাত্র 8টা থেকে 8:30 বাজে। তখন আমাকে আমার আম্মু ডাক দেয় যে সাইম ওঠো, নামাজ পড়তে হবে। তো আমি আম্মুকে বললাম, তুমি আমাকে তো দেরি করে ডাক দিছো কেন? আমাকে আরেকটু আগে ডাক দিতে, আমার তো নামাজ হতে যাওয়া লাগবে। আমি যে বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে আমাকে যেতে হবে। তো আম্মু বলছে, আমি তো বুঝতে পারি না যে তুমি নামাজ পড়াতে যাবে।
আমি ভেবেছিলাম তুমি তাদের কাছ থেকে আজকে একদিনের জন্য ছুটি নিয়ে এসেছো। তো আমি বলছি না, আমি তাদেরকে বলছি যে আমি আসবো, আমি এসে নামাজ পড়াবো। তো তারপর আমি বাইরে নামি। তো বাইরে নেমে দেখি খুবই অন্ধকার। আর রাসেল ভাই, আমি আর একটা কথা বলি, ওই দিন ছিল আমাবস্যা রাত, যে কারণে খুবই অন্ধকার ছিল। তো আমার আম্মুকে বলি, আম্মু আমার একটা টর্চ লাইট আছে, তার 4 থেকে 5 দিন আগে আমি সেই টর্চ লাইটটা কিনি, ইভেন কোনো চার্জ দেইনি, যে কারণে আর কি আলো সর্বদা কম ছিল। তো আমি আম্মুর কাছে বলে, আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে আমি রওনা হলাম সেই বাড়িতে। তো আমি যখন 15 থেকে 20 মিনিট যাই হাঁটতে হাঁটতে, আমার বাড়ি থেকে সেই আমি যে বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে যেতে আমার সময় লাগতো 35 থেকে 40 মিনিটের মতো। তো আমি যখন 15 থেকে 15 মিনিটের মতো হেঁটে যাই, তো আর আমি আগের দিন রাত্রে, রাসেল ভাই একটা কথা বলি, আগের দিন রাত্রে আমি যেই কবরটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমি যেই বাড়িতে নামাজ পড়াই সেই বাড়িতে যেতে 15 মিনিট হাঁটার পরে সেই কবরটা আমার আমার ক্রস করে যেতে হয়। সেই কবরটা ছিল আমার খুবই কাছে, যে রাস্তার থেকে 1 ফুট কি 2 ফুট দূরে, তার মানে খুবই কাছে। তো এরপর আমি যখন 15 মিনিটের মতো হাঁটার পর যখন গেলাম, তো দেখতেছি যে ওই কবরটা আমি দেখলাম। তো কবরের উপর লাইট মারার পর আমার সম্পূর্ণ শরীর, রাসেল ভাই, শিউরে উঠলো। তো এরপর পাশে ছিল তাল গাছ, তাল গাছের পাতাগুলো বাতাসে ঝড়ঝড় করতেছে, মনে হচ্ছিল যে গাছগুলো ভেঙে ভেঙে আমার গায়ের উপরে পড়বে পাতাগুলো। তো তারপর আমি একবার সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়িতে চলে আসব। তারপর আবার বললাম যে না, যেতেই হবে। তো তারপর আমি আগাই। তো একটু আগাতেই 7 বাজে গেলে। তো এরপর আমি যখন আগালাম সামনে, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমি দেখি আমার মাথার টুপিটা মাটিতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে আমি বিসমিল্লাহ বলে পিছনে তাকিয়ে, টুপিটা উঠে তাকিয়ে দেখি যে কিচ্ছু না আমার পিছনে। আমি কার সাথে তখন কথা বললাম তা কিচ্ছু না, শুধু একটা ছোট্ট একটা বাতাস এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম এবং আমি তখন হাত দিয়ে, রাসেল ভাই, এইভাবে হাত দিয়ে যে বটগাছটা সামনে, বটগাছটা পর্যন্ত ক্রস করলাম। তারপর এর আগে আমি দেখছিলাম আমার যে শরীরটা খুব ভার হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না। তো আমি বসে বসেই তাল গাছটা পার হয়ে বটগাছটা পার হলাম। তো পার হওয়ার পর দেখতেছি আমি খুব রিল্যাক্স বোধ করতেছি এবং খুব হালকা হয়ে গেলাম। তখন আমি দৌড় দিয়ে আমি যেই বাড়িতে নামাজ পড়াই, আমি সেই বাড়িতে গিয়ে পৌঁছাই এবং পৌঁছে সেই বাড়ির উঠানে গিয়ে আমি একটা চিৎকার করে আমি জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যাই। তো তারপর তারা ঘর থেকে নেমে এসে আমাকে আর কি করলো আমার মনে নেই। তো পরদিন সকালে তারা আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর কি হয়েছে আপনার সাথে গতকাল রাত্রে। তো আমি আর কিচ্ছু মনে পড়ে না। তো আমি তাদেরকে বলি, কই কি হয়েছে, আমি তো কিছুই জানি না। তখন তারা বলে, হ্যাঁ হুজুর, আপনার সাথে রাত্রে কিছু হয়ে গেছে, আপনি একটু ট্রাই করেন যে কি হয়েছে। তো তারপর আমি আমি যে রুমে থাকতাম সেই রুমে গেলাম। যাওয়ার পর টুপিটা এবং পাঞ্জাবিটা নেই। তারপর দেখি সেগুলোতে কাদা মাখা। তো ওগুলো দেখে আমার সবকিছু কথাগুলো মনে পড়ে যায়, রাত্রে আমার সাথে কি ঘটেছে সেগুলো। তারপর আমি এই কথাগুলো তাদের কাছে বলার পর সেই বাড়ির একজন আমাকে বলে যে হুজুর, ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা আশ্রা জাতীয় জিন, এটা মানুষকে ক্ষতি করে না, এটা অনেক সময় মানুষের সাথে দেখা হয়, ইনি ক্ষতি করে না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের সর্বশেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। Hello listeners, I am Asif Faranomi from Bonusri Rampura. ওকে, চলে যাই আপনার ঘটনায়। রাসেল ভাই, স্টোরিটা লাস্ট ইয়ার এপ্রিলের দিকে। আমি ক্লাস করে বাসা আসার পরে ঘুমিয়ে পড়ছিলাম। ওই দিন সকালবেলা আমি 7টার দিকে ঘুম থেকে উঠে ক্লাসে চলে যাই। সো আমার টায়ার লাগতেছিল দেখে আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা। আর একটা ব্যাপার, আমার অল টাইমের একটা হ্যাবিট যে আমি আমার রুমের পর্দাগুলো, তারপর দরজাগুলো লক করে ঘুমাইতাম। ওই দিন আবার আমার ছোট চাচা চাচি তাদের শ্বশুর বাড়ি যাবে। সো আমাকে অলমোস্ট 5টার দিকে ডেকে বলতেছে কি যে তুমি দরজা লক করে ঘুমায় পড়ো। ও একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এ 2টা ফ্ল্যাট নিয়ে থাকতাম। এক সাইডে দাদু, ফুপি, আপু,
অন্য সাইডে আমি, ছোট চাচা, চাচি আর একটা কাকা থাকতাম। আচ্ছা। সো ওই দিন কাকা অফিসে ছিল, আর যে ছোট চাচা ছিল সে শ্বশুর বাড়ি যাবে, তো সে আর অফিসে যায় নাই। দেন তারা আমাকে 5টার দিকে দেখে বলে কি তুমি দরজাটা লক করো, দেন ঘুমাও। সো আমি উঠে দরজাটা, মেইন ডোরটা লক করলাম। দেন তারপর চেক করলাম যে কোনো বারান্দার দরজা টরজা খোলা আছে কিনা। সো আমি রুমে এসে একদিন ঘুমিয়ে পড়লাম। মেবি মাগরিবের আজানের পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ওই টাইমটা একটু অন্ধকার হয়ে আসছিল। তো আর আগে বলে নিছি যে আমি পর্দাগুলো আটকানো ছিল, তো দেখে অন্ধকার অন্ধকার ছিল। আর আমি যখন 3টার দিকে ঘুমাইছি, তো ওই টাইমে লাইট অন করার কোনো কোশ্চেন ছিল না। হঠাৎ করে আমি আমার চোখটা চলে যায় আমাদের ড্রয়িং রুমে। আর আমার রুম থেকে ড্রয়িং রুম প্লাস ডাইনিং স্পেসটা দুইটাই ক্লিয়ার দেখা যায়। তো দেখলাম কি একটা হোয়াইট শাড়ি পরা একটা মহিলা তার আঁচলটা মাটিতে টানতেছে, অ্যাজ লাইক মুভির মধ্যে যেমন দেখা যায় যে তার আঁচলটা যেমন টানে, ওইভাবে টানতে টানতে সে রান্না ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে চলে যাচ্ছে। আর একটা জিনিস আমি নোটিস করলাম, মহিলাটার চোখটা ফেসটাতে একটা কষ্ট টাইপের কিছু একটা ছিল, আর তার চুলগুলা হোয়াইট ছিল। সো ঘটনাটা যদিও 5 সেকেন্ডের মতো ছিল, বাট আমি উঠে ফিল করতেছি যে হ্যাঁ এটা কি ছিল। পরে আমি উঠে দেখতেছি যে আমার রুমের জানলাগুলা খোলা, ইভেন পর্দাগুলো উঠতেছে, ইভেন আমার বারান্দার দরজাটা খোলা। সো পরে চিন্তা করলাম যে আমার রুমের পর্দা প্লাস জানলা কিভাবে খুললো, ইভেন দরজাটা কিভাবে খুললো। সো আমি দৌড় দিয়ে অপর পাশে চলে গেলাম, মেইন ডোর খুলে। আমি যাওয়ার পরে ফুপিকে আশ করতেছিলাম যে তোমরা কি কেউ ওই সাইডে গেছিলা? বাট পরে ফুপি আমাকে আশ করতেছে যে না তো কেউ যায়নি। পরে ওই টাইম আমার আবার মনে হলো যে আমি মাত্রই তো মেইন ডোরের দরজাটা খুলে আসলাম, তো তাদের তো আসার কোনো কোশ্চেন নাই। পরে আমি অলমোস্ট কেটে দিছি। দেন ফুপি আমাকে আশ করতেছে যে কি হয়েছে বল। পরে আমি বললাম যে আমি একটা মহিলাকে দেখলাম, সে ড্রয়িং রুম থেকে হাঁটতে কিচেনের দিকে চলে গেছে। তার চুল ছাড়া ছিল, ইভেন তার ফেসটার মধ্যে একটা কষ্ট জড়িত ছিল। তো দেন তারা আমাকে বলতেছে না এটা তোর হয়তো বা হ্যালোসিনেশন, তুই সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠছো, সারাদিন টায়ার্ড ছিল, ক্লাস করে আসো, তো হ্যালোসিনেশন হতে পারে। পরে আমি বলতেছি না এটা হ্যালোসিনেশন না, আর হ্যালোসিনেশন হইলে তাহলে আমার রুমের জানলাগুলো কিভাবে খুলবে? দরজাটা না হয় বাতাসে খুলতে পারে তোমাদের কথা হিসাবে, বাট জানলা খোলা তো কোনো স্কোপ নাই। তো তারপর আমার কথা বিলিভ করতেছিল না। আমি তাদের বলতেছিলাম হ্যাঁ চলো আমার রুমে যে দেখো যে জানলা এখনো খোলা, ইভেন দরজাটাও খোলা আছে। দেন তারা আসলো, তারা চেক করে দেখলো যে দরজাটা বাতাসে খোলা কোনো স্কোপ আছে কিনা। না, তারা ওইটা পায়নি। বাট তারা আমাকে তারপরও বলে যাচ্ছিল যে এটা আমার হ্যালোসিনেশন, এই টাইপের কিছুই হয় নাই। এই তো পরে আমি অলমোস্ট 7-8 দিনের মতো ওই রুমের মধ্যে যেতে ভয় পাইতাম। আমি রুমে গেলে একটা ভয় কাজ করতো আমার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ যা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো থাকবেন। তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের ছোটটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা শুনবো। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ধন্যবাদ রাসেল ভাইয়া, আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দ্বিতীয়বারের মতো আপনাকে জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, আমি জানি আপনি সর্বদাই ভালোর দলেই থাকেন। আজকে যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনা কিন্তু পুরাতন ঢাকার এক ফ্ল্যাট বাড়ির ঘটনা, 3য় তলার পেছনের ঘরের গল্প। এই গল্পটি আমি পেয়েছি একজন প্রবাস ফেরত ব্যবসায়ীর কাছ থেকে। তিনি বলেছিলেন জীবনে অনেক কিছু দেখেছেন তিনি, কিন্তু এই ঘরটির অভিজ্ঞতা তাকে আজ জীবনের জন্য বদলে দিয়েছে। গল্পটি শুনুন। অন্ধকার একটা ঘরে একা হেডফোনে, দরজাটা কিন্তু লক করে দিয়েন, তাহলে ভয় আপনাকে ঝাপটে ধরবে। চলুন গল্পটি শুরু করে দেই। আমার নাম কাইসার। বছর দশেক আগের কথা বলছি আমি তখন মালয়েশিয়ায় থাকি। হঠাৎ একদিন বাবা ফোন করলো এবং মা গুরুতর অসুস্থ এই তথ্যটা আমাকে জানালো। সব কিছু ছেড়ে ছুড়ে দেশে ফিরতে হলো আমার। বাবা মা থাকেন পুরাতন ঢাকার লক্ষ্মী বাজারে একটা 3 তলা বাড়িতে ভাড়া নিয়ে থাকতো। আমার দেশের আসার সময় বাড়িতে একটা বড় পরিবর্তন হয়েছিল।
বাড়ির মালিক নতুন করে দোতলার ওপর একটা ফ্লোর বানিয়েছিল, আর সেখানে 3টা রুম। সবাই বলতো ওই পিছনের ঘরটা কেউ নেয় না। আমাদের আর উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ওই ঘরেই উঠতে হলো আমাদের। প্রথম দিনই অদ্ভুত একটা অনুভূতি হলো। জানলার কাচের ভিতর থেকে হালকা কুয়াশার মতো ঘোলাটা ছিল, অথচ বাইরে তখন চড়া রোদ। ঘরে ঢুকেই একটা গন্ধ লাগে নাকে, পুরনো লালচে মাটির গন্ধ, যেন কেউ এই মাত্রই মাটি খুঁড়েছে। মা বললেন, তুমি থাকো ঘরে, আমি নিচে রান্না করি। আমি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিলাম। ঘরটা একেবারে নিস্তব্ধ। আমি একটু ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠলাম বিকেলের দিকে। জানালা দিয়ে দেখলাম পাশের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা সালোয়ার কামিজ, চুল খুলে রাখা, পিছনে ফিরে দাঁড়িয়ে আছে। মানে আমার মুখোমুখি না, আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই সে এক লাফে ছাদের কিনারা থেকে পড়ে গেল। আমি দৌড়ে বেরিয়ে গেলাম, কিন্তু নিচে কিছুই নেই। কেউ দেখেনি তাকে এবং কেউ শোনেনি কিছু। আমি ভাবলাম হয়তো ঘুম চোখে ভুল দেখেছি। কিন্তু সেই রাতেই ঘটনা শুরু হলো এক ভয়ঙ্কর পরিস্থিতি। ঘুম ভেঙে গেল হঠাৎ। কেন জানি না, একটা অদ্ভুত শব্দ, যেন ধূপ ধূপ ধূপ। ঘরের একপাশে রাখা আলমারির দরজা একটু একটু করে খুলে যাচ্ছে, অথচ আমি তালা দিয়েছিলাম বিকেল বেলায়। আমি আতঙ্কে চোখ বন্ধ করলাম। তখন হঠাৎ শুনলাম এক নারীর গলা ফিসফিসিয়ে বলছে, তুইও এখানে এসেছিস? আমার জায়গা তোদের না, বের হ। চোখ খুলে দেখি ঘরের কোনায় একটা নারী বসে আছে, সাদা জামা, চুল মুখ ঢেকে রেখেছে। আমি আলোতে দৌড় দিলাম, আলো জ্বালানোর চেষ্টা করলাম। তখন ঘরের একদিক দিয়ে ঠান্ডা বাতাস আসতে লাগলো, কিন্তু ঘরে তো কোনো ফ্যানই চলছিল না, জানালাও বন্ধ ছিল। আমি মায়ের ঘরে দৌড় দিলাম। পরের দিন আমি সকালে সব বললাম। মা চুপ করে শুনলেন, তারপর বললেন, এই ঘর আগে কেউ ভাড়া নিতে চায়নি। আগে এক মেয়ে বিয়ে দিয়ে আনা হয়েছিল এই ঘরে, অনেক টাকা দিয়ে। ছেলেপক্ষ মেয়েটাকে মানতে পারেনি। বাড়ির সবার অজান্তে মেয়েটা ওই ঘরেই ফাঁসি দিয়েছিল। যখন দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে, তখন জানালার পাশ দিয়ে ছিল মেয়েটির লাশ। আমি জিজ্ঞেস করলাম, তখন কি ওই মেয়েকে ওর আত্মারা নিয়ে গেল? মা বললেন, না, কেউ নিল না। পুলিশ এসে দাফনের ব্যবস্থা করেছিল। ছাদ থেকে নামিয়ে মানে? আমি বিস্মিত হয়ে গেলাম। হ্যাঁ মা, বলেন মা। মেয়েটা জানালার পাশের ছাদে রোলিং থেকে লাফিয়ে পড়েছিল। শেষ রাত। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। রাত 3টা বাজে এবং জানালার কাচ কড়া নড়ার শব্দ। আমি চুপ করে বসেই রইলাম। হঠাৎ জানালার ফাঁকে দেখি একটা মেয়ে জোড়া চোখে তাকিয়ে আছে আমার দিকে, একদম স্থিরভাবে। তারপর দরজার নিচের দিয়ে লালচে পানির মতো কিছু প্রভাবিত হতে থাকলো। আমি দরজা খুলে বাইরে দেখি ঘরটা খালি। আলো জ্বলছে, ফ্যান ঘুরছে, কিন্তু কেউ নেই। কিন্তু ঘরের দেয়ালে একটা লেখা, মানে একটা কথা লেখা আছে, তুই আমার জায়গা নিলি, তোকে আমি নিব। এখন সেই ঘটনার পর আমি আর সেখানে থাকিনি, বাবা মাকে নিয়ে অন্য জায়গায় চলে যাই। কিন্তু আজও পুরন ঢাকা ঘুরলে আমি মাঝে মধ্যে সেই রাস্তা দিয়ে যাই। তখন জানালার ওপাশ থেকে ছায়াটা দেখি, এখনো সাদা কাপড়, চুল খুলে রাখা এবং মুখ ঢাকা, জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থেকে নিঃশব্দে আমায় ডাকছে। যারা ঘটনা শুনলেন তারা মনে রাখবেন, অবশ্যই সব জায়গায় আপনার থাকার জন্য না। কিছু ঘর আছে যেগুলোতে শুধু ওদের জন্য, যারা একা থাকে আর পাশে কাউকে চায় না। প্লিজ রাসেল ভাই, আমার কাছে আরেকটি ঘটনা আছে ঠিক এইরকমই, এটাও একটু বলে নেই। ঘটনাটি হচ্ছে
এই ঘটনাটা নাটোর 2010 সালের ঘটনাটি ঘটেছে এবং আবিদ নামে একটা ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করত। 2010 সালের দিকে আবিদ নাটোরের চাকরির জন্য 1 মাসের জন্য সে ম্যাচে উঠেছিল। ম্যাচটা একটা পুরনো একটা বাড়ির একটা নাটোর জেলা আছে, এই জেলা নাটোরে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গিয়েছে একটা ছেলের সাথে। তবে আগের ভাড়াটিয়া সবাই এক কারণে বাড়ি ছেড়ে দিয়েছিল, 3 নম্বর ঘর। এই 3 নম্বর ঘরে কেউ বেশি দিন থাকতেই পারেনি, কেননা ঘরের ভিতরে গভীর রাত হলে চেয়ারের ঘষাঘষি শব্দ, বাচ্চার কান্না, আরও কারো ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের অনুভব হতো। তবুও আবিদ ভয় না পেয়ে ওই ঘরেই থাকার জন্য উঠে যায়। প্রথম সপ্তাহে কোনো সমস্যা হয়নি, কিন্তু সপ্তাহখানিক পর আবিদ লক্ষ্য করলো রাত 3:15 তার ঘড়ি বন্ধ হয়ে যায়। পরের দিন আবার রাত 3:15তেই আবার চালু হয়ে যায়। একে একে কাকতালীয় মনে হলেও সে বিষয়টি এড়িয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে এক রাতে আবিদ গভীর ঘুমে জেগে দেখে ঘরের এক কোণে একটা নারী দাঁড়িয়ে, সাদা কাপড় পরা, মাথা নিচু আর চুল পুরো সামনে ঝুলে আছে। সে চোখ মেলে তাকাতে না তাকাতেই নারীটা বিছানার একপাশে বসে পড়ে, বিছানা দুলতে থাকে। তারপর এসে ফিসফিস করে বলে, ঘড়ি বন্ধ হয়ে যায়, কারণ সময় এখানেই থেমে গেছে। আবিদ চিৎকার করে উঠে পড়ে। ঘর ফাঁকা। এরপর এতদিন পর দেওয়ালে হাতের ছাপ, আয়নার 3 নম্বর ঘর, 3 নম্বর লেখা। এই 3 নম্বর কি? ঘরের বাতি হঠাৎ নিভে যাওয়া, রুমের গন্ধটা বদলে যাওয়া, পচা রক্তের মতো গন্ধ আসছে। খাটের নিচে কিছু নড়াচড়া করছে। একদিন আবিদের সহকর্মী হোসেন তাকে জানায় এই 3 নম্বর ঘরে 2003 সালে এক মেডিকেল ছাত্র আত্মহত্যা করেছিল। তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেলে সে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। কিন্তু পরের দিন যখন পুলিশ আসে তার জন্য শেষ রাতে একদিন সে আবিদ ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। চোখ খুলে দেখে সেই মেয়েটা এবার তার বুকের উপর উঠে বসে আছে। সে গলা টিপে ধরে বলছে, তুই চলে যাসনি, থাক এখানেই, আমার সাথেই থাক, আমি একা, বড্ড একা। আবিদ প্রাণে বেঁচে চিৎকার করে এবং প্রাণপণে চিৎকার করে যাচ্ছে। দরজা ভেঙে ও পাশের রুমের ছেলেরা তাকে উদ্ধার করে। পরের দিন সকালেই সে নাটোর ছেড়ে ঢাকায় চলে আসে। এই ঘটনাটির রহস্য বাড়ির মালিকের কাছে শুনে আবিদ অবাক হয়ে যায়। ঘরে আত্মহত্যা করা ছেলে এবং সেই মেয়ের নাম ছিল ঠিক আবিদ আর নীলা। তারা দুইজনই ছবি এঁকে এখনও ছবি সেই ঘরের দেওয়ালে লুকিয়ে রাখা। যাই হোক, আজকের আমার এই ছোট ছোট 2 ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রাসেল ভাইয়া, ঘটনাটি প্রচারযোগ্য হলে অবশ্যই আমার এই ভয়েস ক্লিপটি আপনি পাঠাবেন। আর প্রতিদিন আমি আপনার কাছে নিজের থেকে ভয়ঙ্কর ইমেইল ভয়েস ক্লিপগুলো ভয়েস রেকর্ড করে আপনার সামনে আমি তুলে ধরবো। যদি আমার ঘটনাটি আপনি শুনে ঘটনাটি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই আপনার অডিয়েন্সের কাছে আমার ঘটনা শোনানোর জন্য আমাকে সুযোগ করে দেবেন। আর প্রতিদিন কিন্তু আমি এই ঘটনাগুলো আপনার কাছে রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আসল ভাই, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনি ডক্টর আলিফ ভাই, আফনান ভাই, এটা যারা মাহমুদ শোয়েব, এই সকলের কণ্ঠে ভূত এফএম শুনতে খুব ভালো লাগে। প্রতিদিন আমি আপনাদের রাত 10টা বাজলেই ভূত এফএম শুনি এবং আপনার এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করা আছে। আপনি নিয়মিত ভিডিও ছাড়েন, আমি শুনি, খুব ভালো লাগে। আমি না, শুধু আমার আম্মু আব্বু, আমার ভাই বোন সবাই একসঙ্গে আমরা ভূত এফএম শুনি এবং এমন ভূত এফএম শুনতে শুনতে এমন একটা পর্যায়ে এসে গেছে, রাত হলে আমরা পরিবারের 4 জনই অনেক ভয়ে থাকি, ভয়ের মধ্যে দিয়ে রাত কাটাই। আমরা যখন বাথরুমে যাই, একজন বাথরুমে ঢোকে, 3 জন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি। এইরকম একটা ভয়ের উপক্রম তৈরি হয়েছে আমার বাসায়। খুব ভয় লাগে এবং এই ভয়ে নেশা হয়ে গিয়েছে, ভয়টাকে ছাড়তেও পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইয়া।